সবাই এভারেস্ট জয় করতে যাচ্ছে, কিন্তু তুমি যখন এভারেস্টের চূড়ায় উঠে যাবা তুমি দেখবা তুমি শুধু পতাকা আর কেউ নাই। ও মাই গড, ইটস প্যাথেটিক। এই যে সুপারস্টার, এত স্টারডম, এত ফেম, এত টাকা, দিন শেষে না আমাদের ফিল হয় যে পৃথিবীটা ছোট হয়ে আসতেছে আমাদের। ব্যবসায়ীদের সঙ্গে অনেক সময় অতি সখ্যতা এবং অতি ঝামেলার সম্পর্ক দেখা যায়। ব্যবসায়ীরা অভিযোগ করে যে তুমি কোথাও অতিথি হিসেবে গেছো এবং চিফ গেস্ট করা হয় নাই বলে তুমি আগের দিন আসো নাই, এরকম অভিযোগ যদি প্রমাণ করা যায়। প্রমোশন একই দিনে একই পেজে একই রকম প্রোডাক্ট 2-3টা কেন হয়? ইনফ্লুয়েন্সারদের কোনো প্রোগ্রামে তোমাকে দেখা যায় না। হোয়াট ইজ ইট? এক ঘরে করে রাখছে, অপছন্দ করে, কি রিজন? অনেকেই বলে যে জামাই কি তাহলে বারিশের টাকায় চলে? সরি, আমাকে এই প্রশ্ন অ্যান্সার দাও। তোমার সাথে কি ওনার ব্যক্তিগত কোনো শত্রুতা? বারিশকের বিরুদ্ধে অনেক অভিযোগ, বারিশক এইটা, বারিশক সেইটা, বেশি টাকা নেয়, একদিনে অনেক কিছু করে। বারিশকের জামাইর আলভির টাকার উৎস কি, আলভি কত টাকা ইনকাম করে, কেমনে চলে, অনেক প্রশ্ন। এই অনেক প্রশ্নগুলো সরাসরি সামনাসামনি জবাব দেবে আজকে বারিশ, এবং আই ডু অ্যাপ্রিসিয়েট ইট। আমার কাছে লম্বা চওড়া কাগজ আছে আজকে যত রকমের মানুষ সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন করে, যা করে না, সব কিছু আজকের এপিসোডে দেখতে চলছেন। আজকের এপিসোড করার জন্য যতখানি সাহস দরকার, দেখার জন্য, শেয়ার করার জন্য, সত্যি জানার জন্য, বোঝার জন্য, জ্ঞানের জন্য ততটাই সাহস থাকবে। সাথে থাকেন, ইচ্ছে হলে শেয়ার করেন, না হলে না করেন, বাট আই থিঙ্ক ইউ উইল লাইক ইট। বারিশ, একদম লাস্ট কথা থেকে ফার্স্ট শুরু করতে চাই। বারিশের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ, আমি আসবো দুলাভাই তোমার সাথে আমার অনেক পুরান সম্পর্ক, ইরফান খানের বড় ছেলে, তোমার কাছে আমি আসবো, কিন্তু ফার্স্ট আসতে চাই বারিশকে নিয়ে। সবচেয়ে বড় কথা, বেশি কথা যেটা শোনা যায়, বারিশ প্রচুর টাকা নেয়, উদ্যোক্তারা নাকি শেষ হয়ে যাচ্ছে, জলে পড়ে যাচ্ছে, কাঁদতেছে, হাহাকার পড়ে গেছে, বন্যায় পানি চলে এসছে, কেন? আমি সেদিন ওকে বলছিলাম যে আমরা যেহেতু নতুন বিজনেস দিয়েছি রেস্টুরেন্টের, আমরা একজন ফুড ব্লগারকে ইনভাইট করেছিলাম যে আমাদের ফুড টেস্টিং এর জন্য। ক্যান ইউ বিলিভ সে আমাদের কাছে কত টাকা চার্জ চেয়েছে ভাইয়া? 5 লাখ। ওয়েট, ফর আ কন্টেন্ট 5 লাখ ফুড সে টেস্ট করবে, এবং সেখানে আমরা প্রায় 50,000 টাকার ফুড তাকে দিয়ে দিব। সে ওটা টেস্ট করবে এবং সে ওটার একটা ভিডিও পোস্ট করবে, নট আ লাইভ, নট আ ছবি, জাস্ট একটা ভিডিও সে ফেসবুকে পোস্ট করবে, আমাদের সঙ্গম রেস্টুরেন্ট নিয়ে একটা রিভিউ দিবে। 5 লাখ টাকা সে চার্জ করেছে। মানে সে আমাদেরকে বলেছে তার রেমুনারেশন 5 লক্ষ টাকা। নাম বললে সবাই চিনবে, তবে নাম মেনশন করব না। তো তাও ভাই ব্রাদার লোক। হ্যাঁ, এখন যেহেতু আমরা উদ্যোক্তা, তো এখন আমাদের তো রাগ উঠে যাবে যে 5 লাখ টাকা নিতে আসছে। এখন সেইখানে যদি আমি বলি যে অ্যাজ আ ব্র্যান্ড প্রমোটার আমি যেই টাকাটা চার্জ করি, সেইটা আসলে আমি সেই পরিমাণ এফোর্ট দেই বা সেই পরিমাণ আমাকে দিয়ে রেসপন্স আসে, দ্যাটস ওয়াই হয়তো এত বছর আমি কাজ করতে পারছি। এই যে আজকেও আমার একটা সাইনিং হলো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে, লাকিলি আমার রুমেই হলো, আমি চাক্ষুষ সাক্ষী। তো দেখলেন আপনি কত লক্ষ টাকা দিয়ে গেল আমাকে আপনার সামনে। তো একজন স্বনামধন্য ব্র্যান্ডের মালিক যখন এসে আমাদেরকে নিজেই অফার করে টাকা দিয়ে যায়, তাহলে আমরা কেন গ্রহণ করব না? কিন্তু যেই কথাটা নিয়ে খুব উঠতেছে যে ধরো একটা ছোট উদ্যোক্তা যার পুঁজি আছে হয়তো 40,000 টাকা, সে 1 লাখ টাকা দিয়ে বারিশকে নেবে কেমনে এক লাইভের জন্য? আপনাদের এটা ভুল ধারণা যে সবার লাইভেই আমরা আসলে বেশি টাকা চার্জ করি। আমি কিন্তু অনেক উদ্যোক্তাদের ফ্রি লাইভ করে দিয়েছি, অনেক উদ্যোক্তাদের ফ্রি প্রমোশন করে দিয়েছি, ফ্রি পোস্ট করে দিয়েছি, কিন্তু সেটা আমিও প্রকাশ করি না এবং উদ্যোক্তারাও প্রকাশ করে না, কারণ তারা ছোট হয়ে যাবে স্বাভাবিকভাবেই যদি কেউ বলে যে আমি ফ্রি কাজ করিয়েছি। এটা তো উদ্যোক্তারা লিখতে পারে না, এবং সেই জায়গা থেকে আমরাও কিন্তু কখনো লাইভ এসে বলি না যে হ্যালো ভিউয়ার্স, আজকে আমি ফ্রি লাইভ করতে এসেছি। এটা তো আমি কখনোই বলতে পারবো না। এই মাসে আমি 5 জন উদ্যোক্তাদের ফ্রি লাইভ করে দিয়েছি। কেউ কি বুঝতে পেরেছে আমার পেজ দেখে যে এটা ফ্রি লাইভ আর এটা পেইড লাইভ? নেভার। ইভেন ওই উদ্যোক্তা আমাকে নক দিয়ে বলেছে যে আপু আমার চোখে পানি চলে আসছে, আমি ভেবেছিলাম আমি ফ্রি লাইভ করাচ্ছি বলে আপনি হয়তো আমার ড্রেস ভালোভাবে দেখাবেন না, বা হয়তো কোনো মতে দেখায় একটা লাইভ করে দিবেন, বাট আমার কাছে মনে হয়েছে যে আপনাকে 50,000 1 লাখ টাকা দিয়ে যে আপনাকে লাইভের জন্য নেয়, তার চেয়ে আরো বেটার ভাবে আপনি আমার ড্রেসগুলো দেখিয়েছেন। মানে আমি অবাক হয়ে গেছি। মানে সে ভেবেছিল যে যেহেতু ফ্রি লাইভ করছে বাড়ির সব কোনো মতে একটা ড্রেস দেখিয়ে ছেড়ে দিবে। তো এই জিনিসগুলো আমরা প্রচার করি না। এটা আমরা করেছিলাম, উনি ফেনীর একজন উদ্যোক্তা ছিলেন, ঢাকারও না, হ্যাঁ ফেনীর, এবং ওনার বন্যার সময় ওনার শোরুমে পানি ঢুকে ওনার লক্ষ লক্ষ টাকার প্রোডাক্ট নষ্ট হয়ে গেছে। তো বাচ্চা কুচা যে প্রোডাক্টগুলো ছিল ওগুলাই তিনি আমাকে পাঠিয়েছেন, ওগুলোর আমি প্রমোশন করে দিয়েছি, আমি পেজের নাম বলবো না। তো এই কথাগুলো তো আজকে আমি বলতে বাধ্য হলাম। আর
আমি আমি বারিশ একটা ব্যাপার ক্লিয়ার করা ভালো, সেটা হচ্ছে ধরো আমি নারী উদ্যোক্তাদের বা উদ্যোক্তাদের 8টা ভিডিও প্রতি মাসে আমি নিজের পেজে আপ করি বিনা পয়সায়, বরং যাওয়ার সময় আমি তাদের চা খাওয়াই দিই, আমার নিজের যতটুকু স্বার্থ আছে। কিন্তু আমি একটা জিনিস মনে করি যে যদি তুমি একটা ব্র্যান্ড হও, তোমার যে কোনো প্রাইস আস্ক করার সাহস, সামর্থ্য, যোগ্যতা থাকে এবং তুমি সেটা করতে পারো। মালিক নিতে চাইবে কি না চাইবে সেটা তার ব্যাপার, যদি তার সামর্থ্যে কুলায় নিবে। দেখো আমি একটা লুঙ্গির ব্যবসায়ী, আমি নিশ্চয়ই শাহরুখ খানের কাছে গিয়ে বলবো না যে 700 কোটি টাকা সে কেন চাইলো, কারণ আমি জানি শাহরুখ খানের চার্জ করে। রাইট। সো মানে বারিশ কেন 1 লাখ 2 লাখ টাকা নেয় এইটা নিয়ে মানুষের মাথা ব্যথা প্রথমত থাকার কারণই বলে আমি মনে করি না। তোমার বারিশকে নিতে পারতেছো না, ফাইন, তুমি XYZ কে নাও, বাট হোয়ার ইজ দ্য প্রবলেম? বাট কোশ্চিন অ্যারাইজ, দ্যাটস ওয়াই আই আস্ক। আমি প্রথমত এই ব্যাপারে তোমার সাথে একমত এবং আমি তো আই সাপোর্ট ইউ, কিন্তু যেহেতু প্রশ্নটা এসছে জবাবটা খুব ক্লিয়ারলি থাকা উচিত সবার কাছে। এখানে আমি একটু কথা যোগ করতে চাই যে অনেকে এই যুক্তিটা নিতে চায় না। অনেকে বলে যে এটার একটা আইন হওয়া দরকার, এটার একটা কাঠামো হওয়া দরকার, এবং ট্যাক্সের ইস্যু আছে, আমাদের প্রত্যেকের ব্যক্তিগত ট্যাক্স ফাইল আছে। আমরা সবাই তো জানি আমরা কিন্তু মানে আমাদের ল অনুযায়ী আমরা ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সারের রেমুনারেশন কেউ নির্ধারণ করতে পারবে না সে ছাড়া। সো আপনি যখন কোথাও উপস্থাপক হিসেবে যাবেন, এটা টোটাল আপনার ব্যাপার যে আপনি কত টাকা চার্জ করতে চান এবং আপনি কিভাবে করতে চান। সো এই জিনিসটা অনেকে বুঝে না। এখন যদি আমাদেরকে বেঁধে দেওয়া হয়, তাহলে বাংলাদেশে যদি এমন হয় ফাইবারে আমাদের অন্যান্য ফ্রিল্যান্সারদের যে বেঁধে দেয় যে বাংলাদেশি ফ্রিল্যান্সার হইলে তোমরা $20 বেশি কাজ পাবা। কয়দিন আগে সাকিব খানের নিয়ে উঠছিল যে সাকিব খান কেন নিজে 40 লাখ টাকা নেয়, 30 লাখ টাকা নেয়, তাহলে মুভি তো ব্যবসায়ী করে 20 লাখ 30 লাখ টাকা কেমন হবে? মুভি তো এখন 50 কোটি টাকার উপরে ব্যবসা করতেছে, কেন সে করবে না? এবং আমি তোমার পক্ষ হয়ে কথা বলতেছি, সরি, বাট বাংলাদেশের মানুষ 2-3টা জিনিস জানে না। এক জিনিসের সেলস কি জানে না, মার্কেটিং কি জানে না, এবং প্রমোশন কি জানে না। সেলস, মার্কেটিং এবং যে ব্র্যান্ডিং, তিনটা যে 3 জিনিস এইটাই আমরা জানি না। মনে করছি লাইভ করলেই মনে হচ্ছে আমাকে সেল আইনে দেবে, এই অভিযোগটাও কিন্তু বারিশ আছে। তোমাকে দিয়ে লাইভ করলে অনেক সময় যে ধরো 50,000 বা 1 লাখ টাকা দিচ্ছে, কিন্তু বিক্রি 1 লাখ বা 50,000 হচ্ছে না। আমার এরকম অনেক লাইভ আছে যে একটা লাইভে ধরেন সাপোজ আমি 50,000 টাকা নিয়েছি, ইনস্ট্যান্ট সেই লাইভ থেকে 2.5 লক্ষ টাকার একটা লেহেঙ্গা সেল হয়ে গেছে আমার চোখের সামনে। তাহলে আমি পেয়েছি 50,000 টাকা, কিন্তু ওনার সেল হয়ে গেছে ধরেন 2.5 লাখ টাকার একটা সেল, মানে লেহেঙ্গা যেটা আমি পরাছিলাম, তাহলে সেটার প্রফিট আমি পাইনি। আবার আমি 50,000 টাকা দিয়ে একটা লাইভ করলাম, 1 টাকাও সেল হয়নি, পুরো 50,000 টাকাই তার লস হয়ে গেল। এটার আমি দায়ভার না। এবং আমাদের কন্ট্রাক্টে সবসময় লেখা থাকে যে সেল এর কোনো দায়বদ্ধতা আমাদের নেই, আমরা শুধু মার্কেটিং করব। এবং আমাদের এই ভিডিওটা তারা পরবর্তীতেও বুস্ট করতে পারবে, তারা যতবার স্টক আনবে সেম প্রোডাক্ট তারা ততবার কিন্তু বুস্ট করতে পারবে। অনেক জায়গায় কিন্তু এটাও মানা থাকে যে এত বছর পর আপনি আর 6 মাস পরে ওই বিজ্ঞাপন চালানো যায় না। এটা কিন্তু আমাদের বলিউড বা হলিউডে এই নিয়মটা কিন্তু খুব কঠোরভাবে মানা হয়, যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে একদমই নেই, যেটা সব আর্টিস্টরাই করে থাকে যে আমি একটা ব্র্যান্ডের বিজ্ঞাপন করলাম, এটা তারা 6 মাস চালাতে পারবে, 6 মাসের পর তারা এটা চালাতে পারবে না। যেমন এই ধরনের সমস্যা আমরা এর আগেও ফেস করেছি। যেমন আমি স্লিমিং টি প্রসঙ্গে একটু কথা বলি, এই প্রসঙ্গটা নিয়ে অনেক অভিযোগ আছে যে আমি বিভিন্ন ধরনের স্লিমিং টি প্রমোট করেছি, বাট এটা একটা ফেক কথা। কারণ লাস্ট 3.5 বছর ধরে আমি একটা ব্র্যান্ডেরই ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছি, যেটা হচ্ছে শিল্প ও গবেষণা কেন্দ্র থেকে অনুমোদন প্রাপ্ত। কিন্তু আমি আমার কর্মজীবনের প্রথম দিকে কিছু স্লিমিং টির সাথে কাজ করেছিলাম, যারা এখনো সেই ছবি ভিডিওগুলো পোস্ট করছে, যেগুলো আমরা আইনি ব্যবস্থা নিতে চেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে যেহেতু তারা নতুন উদ্যোক্তা বা ছোট উদ্যোক্তা বা তরুণ উদ্যোক্তা, আমরা চাইনি যে এই বিষয়গুলো তারা হেনস্থার শিকার হোক। তবে আমরা কিছু আইনি পদক্ষেপ নিয়ে কয়েকটা আমরা বন্ধ করিয়েছি। তো এই দায়ভার কে নিবে? তখন কিন্তু মানুষ কনফিউজড হয়ে যাচ্ছে যে তার মানে উনি এখনো। এবং অ্যাজ ওয়েল অ্যাজ স্লিমিং টির মতো প্রোডাক্টগুলোতে যদি অভিযোগ হয় যে তোমার প্রমোট করা কোনো প্রোডাক্ট খেয়ে কে অসুস্থ হয়, রোগ হয়, সে দায়িত্ব কে নেবে? এখানে একটা কথা আমি শেয়ার করতে চাই, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। আমরা একটা ফুড প্রমোশনের লাইভ করেছিলাম, মানে হোমমেড খাবার তারা বিক্রি করে। তো আমাদেরকে যেদিন তারা খাবারটা পাঠিয়েছে, উপরে পুরো মাংস দিয়ে ভরা, মানে তেহারির মাংস দিয়ে ভরা। এখন আমি আর আমার হাজব্যান্ড খেয়ে বলছি খুবই মজা, সরিষার তেল দিয়ে বানানো এত মাংস। পরের দিনই আমার একজন রিলেটিভ অর্ডার করেছে, তাকে এত কম মাংস দেওয়া হয়েছে এবং 80%ই হাড্ডি দেওয়া হয়েছে, সেম ব্র্যান্ড কিন্তু ওকে সেম প্রোডাক্ট। হ্যাঁ, এখন সে যেহেতু আমার রিলেটিভ, তাই আমি জানতে পেরেছি। তখন আমি ব্র্যান্ডের মালিককে যখন ধরলাম যে আপনি আমাদের প্রমোশনের জন্য এত মাংস দিয়ে পাঠালেন, তাহলে আমাদের লাইভ দেখে যখন ক্লায়েন্ট অর্ডার করলো, তাহলে আপনি তখন মাংস কম কেন দিলেন? তখন সে অন্যান্য কথা বলতেছে, আপু ওই দিন মাংস একটু শর্ট হয়ে গেছিল, আর লাইভে দেখানোর জন্য আমি একটু বেশি বেশি দিয়েছিলাম। এই দায়ভার কে নিবে?
আমি একটা ড্রেস দেখাচ্ছি, সাপোজ এই ড্রেসটা আমি পরে আছি, আমাকে আজকে পিআর এটা পাঠানো হয়েছে, আমি কিন্তু ড্রেস পরার জন্য টাকা নেই ভাইয়া, এটা নিয়ে অনেক অভিযোগ আছে। আমি অনেকেই বলে যে আমি ফ্রি ড্রেস পরি, নো আমি ফ্রি ড্রেস পরি না, আমি এই ড্রেসটা পরে আসছি এই ইন্টারভিউতে, এটা আমি ট্যাগ করে দিব, এটার জন্য আমাকে পেমেন্ট করা হয়। এখন সাপোজ এই ড্রেসটা আমাকে দিল খুব ভালো একটা গুড কোয়ালিটির, আমার পরে খুব আরাম লাগছে, এই ভিডিও দেখে আরেকজন অর্ডার করার পর যদি তাকে একদম মানহীন একটা কোয়ালিটির প্রোডাক্ট দেয় উদাহরণস্বরূপ, সেখানে আমি কিভাবে বুঝবো? আমি কি কারো ঘরে ঘরে গিয়ে বুঝতে পারবো? তাহলে এটাতে উদ্যোক্তারা দায়ী, এটার জন্য উদ্যোক্তারা দায়ী। কিছুদিন আগে আপনি দেখলেন যে একটা ওই যে ডায়মন্ড আর কাচের একটা খুব তর্ক বিতর্ক হলো ফেসবুকে, এখনো যেহেতু এটা মামলা চলছে, সো আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাই না এবং সেই ব্র্যান্ডের সাথে আমি কাজ করিনি, কিন্তু তখন সম্পূর্ণ দায়ভার পড়লো ব্র্যান্ড প্রমোটারদের উপর যে আপনারা এতদিন কাজ দেখাইছেন, তাহলে ডায়মন্ডকে আপনারা কাজ বলে বিক্রি করছেন, আপনাদেরকে গ্রেফতার করা উচিত। আমার কমেন্টে লিখছে যে আপনাকে গ্রেফতার করা উচিত। কেন আমাকে কেন গ্রেফতার করা হবে? যেখানে সরকার কর্তৃক অনুমোদনপ্রাপ্ত ব্র্যান্ডরা ডায়মন্ড বিক্রি করতেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্স নিয়ে, 4টা মন্ত্রণালয়, বাণিজ্য, শিল্প, আমদানি, সব মানুষরা কিনতেছে লক্ষ লক্ষ টাকা দিয়ে ডায়মন্ড, কেউ জানতে পারলো না সেটা কাজ ছিল। আমি একজন নগণ্য ব্র্যান্ড প্রমোটার, আমি জেনে যাব? এবং কাজ ছিল কিনা সেটাও কথা, কারণ জানি না আমরা, রাইট, বিকজ তারা বলতেছে যে আনলে রসিদ সহ তারা আবার টাকাও ফেরত দিচ্ছে, তাইলে মানে হোয়াট ইজ হ্যাপেনিং অ্যাকচুয়ালি? হ্যাঁ, তাহলে এই যে এই বিষয়গুলোতে শুধুমাত্র আমাদের দায়ভার দেয়া হয়ে থাকে, উদ্যোক্তাদেরকে কোনো দায়ভার নেই? এই প্ল্যাটফর্মটা নিয়ে না আসলে নিউ তো, এবং খুব ফাস্ট এটা ফ্লরিশ হচ্ছে, প্রচুর নতুন মানুষ কাজ করতে আসতেছে। এখন আপনি দেখবেন যে আপনি আজকে একটা অনলাইনে ফেস খুললেন, যদু মধু কদু নাম দিয়ে আপনি গুলিস্তান থেকে কাপড় এনে বিক্রি করা শুরু করে দিলেন, আপনি বলে দিলেন এটা ইন্ডিয়ান, এটা পাকিস্তানি, এটা অমুক, মানুষ হুড়মুড় করে কিনতেছে, শেষ, আপনি উদ্যোক্তা হয়ে গেলেন। তাই তো, এবং অনেক কি বলে কালো টাকা সাদা করার জন্য মানুষ উদ্যোক্তা ট্যাগ ইউজ করে, এবং যেটা নিয়ে তোমার সাথেও কথা হয়, তোমাকে নিয়ে এই ব্যাপারে অনেক টানা হয় যে কালো টাকা সাদা করা হচ্ছে, এইটা ওইটা, এবং ডিবি হারুন এবং সরকারের সঙ্গে সম্পৃক্ততা নিয়েও তো কথা হয়। এটা আমি একটু বলি যে অনেকেই এখন দেখি যে সরকার পতনের পরে ডিবি হারুনের ছবি, অন্যান্য ছবি পাঠায়, আমাদেরকে পাঠায় যে আমরা সরকারের দালাল ছিলাম, এই ছিলাম। দেখেন ভাইয়া, আপনি হয়তো আমাদের বিষয় জানবেন, আমরা তো শো অর্গানাইজ করি। শো অর্গানাইজ করতে গেলে সরকারের বাইফা অ্যাওয়ার্ড হচ্ছে তোমার ভাইয়া, এক্স্যাক্টলি বাইফা অ্যাওয়ার্ডস, এটা আমাদের একটা অনেক বড় শো, বাংলাদেশে বড় শো আমার কাছে মনে হয়, মানুষ তাই বলে। তো এইটা যখন আমরা অ্যারেঞ্জ করতে যাই, তখন আমার কত রকম মন্ত্রণালয়, কত 28টা মন্ত্রণালয়ের চিঠি লাগে। হ্যাঁ, তো যখন আমাদের যেতে হয়, তখন অবশ্যই আমি সৌজন্যতা তো বজায় রাখবো, সৌজন্যতা বজায় রাখার জন্য আমরা ছবি তুলতেই পারি। আর যেই মন্ত্রণালয়ে যেখানে যা করতে হবে সেটা তো আমাদের না করেও পায় না। এখন কেউ যদি মনে করে তার সাথে ছবি তোলা মানেই দালাল, তাহলে তো কিছু বলার নেই। আর একটা কথা দেখেন, এই সরকারের আমলেও কিন্তু আমাদের যেতে হবে, যেই সরকারই যখন থাকবে তার আমলেই আমাদের যেতে হবে। আমার একজন উপদেষ্টার সাথে দেখা করতে হবে, কারণ এটা তার মন্ত্রণালয়ের কাজ, আমি এখন তার দালালি করব? এই জিনিসটা বুঝতে হবে যে আমি যে জায়গাতে কাজ করি, আমার বাই ফাংশনালি ওইখানে যেতে হবে, সেটা যেই থাকুক। আচ্ছা, এই মধ্যে আমার একটা কষ্টের কথা বলি যে সবাই আমাকে বলে যে আমরা সরকারের দালাল, বা সরকারের অনেক মানে অর্থ দিয়ে আমরা অনেক কিছু করে ফেলেছি, বা আমরা নিজেকে অনেক বড় মনে করেছি। তাহলে আমাদের এক্স প্রধানমন্ত্রী যিনি ছিলেন, ওনার একটা প্রোগ্রাম হয়েছিল ইনফ্লুয়েন্সার্সদের নিয়ে, সেখানে কিন্তু আমি ছিলাম না, এবং তখন আমি একটু মনে কষ্ট পেয়েছিলাম, তোমাকে বলেছিলাম, তখন তুমি বলছিলে আচ্ছা কষ্ট পাওয়ার দরকার নাই, থাক, ওরা গেছে, তুমি আমিও দাওয়াত পাইনি, আমরা পাইনি দাওয়াত। তো এখন তাহলে আমরা যদি সেই পর্যায়ে যেতাম, আমাদের যদি সেই লিঙ্ক লবিং থাকতো, তাহলে অবশ্যই আমরা যেতাম। ইনফ্যাক্ট আমি এটা ওপেনলি বলতে পারি যে আমি কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও কখনো কার্ড পাইনি। হ্যাঁ, সো যার অনেকেই আমি দেখেছি যে কার্ড পায় যায়, আমার চেয়ে যারা আরো নিচের অবস্থানে আছে তারাও যায়, তো আমার সেখানে একটু মনক্ষুণ্ণ হতো। তো আমরা আসলে কখনোই এরকম। এটার সঙ্গে আমি আরেকটা প্রশ্ন অ্যাড করতে চাই বারিশ, ইনফ্লুয়েন্সারদের কোনো প্রোগ্রামে তোমাকে দেখা যায় না, হোয়াট ইজ ইট? একঘরে করে রাখছে, অপছন্দ করে, কি রিজন? বারিশক গেলে আমরা যাব না, বারিশকের পাশে আমরা দাঁড়াবো না, বারিশকের পাশে দাঁড়ালে সেই হাইলাইট হয়, আমরা হাইলাইট হই না। বা বারিশককে আপনারা মাঝখানে দাঁড় করান, আমাদেরকে পাশে দাঁড় করান, আমরা যাব না। হ্যাঁ, বুঝলাম না জিনিসটা কি সমস্যা। এখন দেখেন ভাইয়া, আমি আসলে আমার ইমেজটা এইভাবে ক্রিয়েট করেছি যে
আমাকে সবসময় আমার শ্রদ্ধেয়, আজকে আমি একজনের নাম বলবো, বুলবুল টুম্পা মা, উনি আমার মেন্টর, উনি আমার শিক্ষিকা, উনি আমাকে, আমি ভালোবাসি মাকে। জি, আমি যখন আপুর ওখানে যেতাম, আমি তখন একদমই নিউ অ্যাজ আ মডেল, তখন আপু আমাকে একটা কথা বলেছিল যে তুই প্রোগ্রামে এমনভাবে যাবি, ইউ আর অলরেডি আ স্টার, ইউ আর নাথিং বাট ইউ আর অলরেডি আ স্টার। এভাবে তুই প্রোগ্রামে যাবি যাতে 10টা মানুষ তুই পাশ দিয়ে হেঁটে গেলে মানুষ বলে যে এই মেয়েটা কে, এত সুন্দর করে রেডি হয়ে আসে। মানে তুই তখন কিছুই না, আমি কিছুই না তখন, কিন্তু আমি এমনভাবে রেডি হয়ে যাবো যে একটা নায়িকাকে পাশে রেখে মানুষ আমার দিকে তাকাবে যে হুইজ শি, কে মেয়েটা। তোমার গ্ল্যামারই তোমার জন্য অসুবিধা? হ্যাঁ, অনেক ক্ষেত্রে, যে কেন আমি নায়িকাদের মতো সেজে যাব, আমি কেন লক্ষ টাকার ড্রেস পরে যাব, আমি কেন হাই মেকআপ করে হাই হেয়ার স্টাইল করে যাব, মানে আমি ইনফ্লুয়েন্সার, আমি একটা সাধারণের মতো এই ধরনের একটা পোশাক পরে আমি চলে যাব, আমি কেন নায়িকাদের মতো ড্রেস আপ করবো, আমি কেন বডিগার্ড নিয়ে চলবো। এখানেও আমি একটা বিষয় ক্লিয়ার করতে চাই, বডিগার্ডের বিষয়টা তুমি ক্লিয়ার করো। বডিগার্ডের ব্যাপারটা হচ্ছে যে আসলে কিছু কিছু প্রোগ্রাম এমন হয়, আবার আমার লাইফে এমন কিছু সিচুয়েশন আছে, আমাদের ফ্যামিলি কিছু সিচুয়েশন আছে যেটার জন্য আসলে ওর প্রোটেকশনটা দরকার হয়, ওই বডিগার্ড গুলা ওর জন্য আমি পাঠাই। এটার মানে কিন্তু এই না যে আমি বহুত বড় সেলিব্রিটি হয়ে গেছি, এটা তুমি ক্লিয়ার করো। এই জায়গাটা আরো একটা পাদটিকা যোগ করি, একটা এয়ারপোর্টের ভিডিও দেখছিলাম, বোধহয় মানুষ ধুমায় কমেন্ট করছিল, আচ্ছা ওর ভিডিও ওই বানায় আবার ইয়ে করে পাবলিশ করে। ওটাও কিন্তু আমাদের একটা প্রমোশনাল পারপাস ছিল, যেটা একটা এয়ারলাইন্সের সাথে আমরা সব সময় দেখবেন ওই নির্দিষ্ট এয়ারলাইন্সের সাথে যাতায়াত করি, which is US বাংলা এয়ারলাইন্স, আমি নামটাই বলে দিলাম। এক্স্যাক্টলি, সো ওই এয়ারলাইন্সের সাথে আমরা রেগুলার যাতায়াত করি, আমরা অন্য কোনো এয়ারলাইন্সে কখনো যাতায়াত করি না। সো দ্যাটস ওয়াই আমরা তাদের প্রমোশনাল পার্টনার হিসেবে সব ভিডিওতে আমরা তাদেরকে ট্যাগ করি। এটা গেল 1 নম্বর পয়েন্ট। আর তুমি ওই কথাটা বলে দাও, ক্লিয়ার করে দাও। 2 নম্বর যে ব্যাপারটা, এটা হচ্ছে যে কিছু ইনসিডেন্ট এমন হয়েছে ওপেনিং এ যে আসলে মেয়ে হিসেবে এটা খুবই ইনসিকিউর ফিল করেও, তো এই জায়গা থেকেও আমি হচ্ছে যে বডিগার্ড পাঠিয়েছিলাম। তো বডিগার্ড পাঠানোতে অনেকে মনে করে কি অনেক বড় সুপারস্টার হয়ে গেছে, আমি আমার ওয়াইফের প্রোটেকশনের জন্য তো বডিগার্ড রাখছি। বিষয়টা কিন্তু আমার জন্য না, আরেকটা ব্যাপার বিষয়টা হচ্ছে যে আমি একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে যখন একজন তারকার আমাদের সাথে থাকে, যখন আমি সাকিব ভাইয়ের সাথে প্রোগ্রাম করেছি, ও মাই গড, মানে মানুষ পিষে ফেলতেছিল পায়। অপু বিশ্বাসের সাথে আমার বেশিরভাগ ক্ষেত্রে প্রোগ্রাম হয়, উনি যখন কোনো প্রোগ্রামে যায় তখন মানে বিল্ডিং এর লাইট অফ করে দিতে হয়, লিফট অফ করে দিতে হয়, তাও মানুষ নামে না। এবং সেখান থেকে আমরা কিভাবে বের হব, আমি একটা মেয়ে হিসাবে আমি যখন একা যাই আমি কিভাবে বের হব, ডেফিনেটলি আমার বাউন্সার লাগবে। এটার মানে এই না যে আমি অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছি, এটার মানে এই যে আমার সাথে যে তারকারা কাজ করে তাদের এবং আমার সিকিউরিটির জন্য আমরা বাউন্সার গুলো নিয়ে আসি। তাহলে জিমের কাণ্ডটা কি? জিম নিয়ে তো কে কে স্ট্যাটাস আছে, ওর জিমের ভিডিওই কেন আমার সামনে সারা দিন আসতে থাকে, আমি তো পাগল হয়ে যাচ্ছি। খুব মজার বিষয়, জিম কিন্তু আর অনেক তারকারা করে, আরো অনেকে করে, কিন্তু আমার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে একটা মজার বিষয়, ওটাও কিন্তু আমি ব্র্যান্ডিং এর জন্য করছি, আমি জিমের সাথে যুক্ত আছি প্রমোটার হিসেবে। তো আমার কথা হচ্ছে আর ওই লোকটা লাঠি নিয়ে খালি নাচানাচি করে। স্যার কিন্তু অনেক পরিশ্রমী একজন মানুষ, আপনি দেখবেন যে বাংলাদেশে আরো অনেক ট্রেনার আছে, বাট উনি যেভাবে ক্লাসগুলো করায় প্রত্যেকটা স্টুডেন্টকে ধরে ধরে, নট অনলি যে আমি বাড়ি সব বলে আমাকে এসে, প্রত্যেকটা স্টুডেন্টদেরকে এভাবে ধরে 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 করায়। এবং এরকমই একজন ট্রেনার দরকার যে মোটিভেট করবে ফিটনেসের জন্য, মানে থেমে গেলে আবার করো করো করো। সো এই জিমে আমার ভর্তি হওয়ার রিজনটা হচ্ছে যে আমি একটা স্লিমিং টির প্রমোশন করেছি, এবং আমার সি সেকশনের পরে তো আমি জিম করতে পারতাম না, যেহেতু সিজারিয়ান মম আমার একটা অপারেশন হয়েছে। তো আমি স্লিমিং টি খেয়ে আমি অলরেডি ওজন কমিয়ে ফেলেছি, লুজ করে ফেলেছি। এখন আমার যে ওজনটা আছে এটাতে নিয়ে কিন্তু আমার কোনো প্রবলেম নাই, বাট আমার হচ্ছে বডি শেপটা নষ্ট হয়ে গেছে ভাইয়া, যেটা সত্যি কথা। আমি সামনে আবার র্যাম্প মডেল হিসেবে কাজ করতে শুরু করার ইচ্ছা আছে, আমি কিছু ডান্স কভার করব। তোমাদের দুজনকে তো আমি শুরু থেকেই চিনি ক্যারিয়ার। হ্যাঁ, সো আমি কিন্তু অ্যাজ আ মডেল আগে কাজ করেছি, তো যেহেতু আমি মুটিয়ে গেছি তো আমি মডেলিংটা ছেড়ে দিয়েছি, কারণ আমি চাই না যে হাসির পাত্রী হতে, আমি এই ফিগার নিয়ে আমি র্যাম্প করব সেটা আমি কখনোই চাইনি। তো আমি চেয়েছি যে আমার বডিটা আবার ফিট হোক, আবার ফিটনেস আসুক, এবং আমার মাসেলগুলো তৈরি করার জন্য কিন্তু আমার জিমেই যেতে হবে। এটা একটা সুস্থ স্বাভাবিক মানুষ, জ্ঞান বুদ্ধি সম্পর্কে একজন এডুকেটেড মানুষ যদি না বুঝে, ইনফ্যাক্ট আমি একজন মা, আমাকে যখন সবাই ট্রল করে মোটা বলে, বা আপনি জিমে কেন যান, স্লিমিং টিকে কাজ করে না, বা ফিটনেস সেন্টার কাজ করে না, তখন আমার মনে হয় যে একজন মাকে অপমান করা হচ্ছে এখানে। আমার সিজারের পর আমার পেটটা এত বেশি পরিমাণের মানে ঝুলে গেছে, যেটা সত্যি কথা, আমি বাংলায় বলছি, আমার সাথে অন্য মেয়েরা রিলেট করতে পারবে, এটা আমি কোনোভাবেই লুজ করতে পারছি না। এবং এটা আমার অনেক ডিপ্রেশনের একটা জায়গা চলে আসছিল একটা সময়। এখন আবার সবাই বলবে যে আমি সব জায়গায় এসে কান্না করি,
বিষয়টা হচ্ছে কি যে অ্যাজ আ মডেল এই জিনিসটা কিন্তু অনেক বেশি ডিপ্রেসিং ভাইয়া, আপনি এটা মনে করবেন যে আমি একটা সময় আসার পর মনে হচ্ছে কি আমার বডিটা আর হচ্ছে না, মানে স্টাক হয়ে গেছে, ফ্লেক্সিবল হচ্ছে না, স্টাক হয়ে গেছে। ইনফ্যাক্ট আমার কিছু ব্রিদিং প্রবলেম আর হরমোনাল ইস্যু শুরু হচ্ছে, যেহেতু আমি 30+, আমার হচ্ছে আমার মারও আছে থাইরয়েডের প্রবলেম, হ্যাঁ আমার নানুরও এটা ছিল। সো আপনারা এটা জানবেন যারা ডক্টর আছেন বা যারা অডিয়েন্স আছেন, যে থাইরয়েডের প্রবলেম যখন হয় একটা মেয়ের, তখন সে অনেক বেশি মুটিয়ে যায় এবং সেটা কোনোভাবেই ওয়েটটা লস করা যায় না, কারণ এটা একটা হরমোনাল ডিজিজ। তো এই হরমোনাল ডিজিজ থেকে ডক্টর আমাকে বলেছে যে আপনি জিম ট্রাই করেন, কারণ জিম ট্রাই করলে আপনি রেগুলার একটা এক্সারসাইজের মধ্যে থাকবেন। এখন এখানে প্রশ্ন হচ্ছে এক্স্যাক্টলি যে আমি কেন এত মোটা, আমি এই মোটা শরীর নিয়ে কেন ওয়েস্টার্ন ড্রেস পরি এবং এরকম। তো আমি হচ্ছে একটা ফিটনেস সেন্টারের সাথেও যুক্ত ছিলাম, এর আগেও আমি অনেক ফিটনেস সেন্টার প্রমোট করেছি। এখন দেখেন ভাইয়া, ফিটনেস সেন্টার হচ্ছে এমন একটা বিষয়, এটা কিন্তু কিছু পয়সার বিষয় আছে। যেমন ফিটনেস সেন্টারে কিন্তু আপনার বেশ ভালো অঙ্কের একটা টাকা গুনতে হবে যাওয়ার জন্য, আর একটা স্লিমিংটি আপনি মাত্র 1000 টাকা দিয়ে কিনে ঘরে বসে খেতে পারবেন। অনেক মা বোনরা আছে যারা হচ্ছে ঘর থেকে বের হয়ে জিম করতে যেতে পারে না বা ফিটনেস সেন্টারে যেতে পারে না, ঢাকার বাইরে থাকে, তারা স্লিমিংটি খেয়ে ওজন কমাবে। আর যাদের মনে হয় আমার পয়সা আছে, আমি ফিটনেস সেন্টারে যেতে পারবো, আমি 1 থেকে 1.5 ঘন্টা সময় দিতে পারবো ফিটনেস সেন্টারে গিয়ে এভরিডে, তারা ফিটনেস সেন্টারে যাবে। আর যারা মাসল বডি বিল্ড আপ করতে চায় তারা জিম করবে, রাইট? ক্রিস্টাল ক্লিয়ার। আমি অ্যাজ আ প্রমোটার সব কিছু প্রমোট করব, আমি একটা জিনিস নিয়ে বসে থাকবো না। এই যে আজকে একটা স্কিন কেয়ার ব্র্যান্ড আমার সাথে যে সাইনিং করলো, ব্র্যান্ড ওনারদের কিন্তু কোনো প্রবলেম নাই যে আপনি 1000টা স্কিন কেয়ার ব্র্যান্ডের প্রমোট করেন, আমাদের কোনো প্রবলেম নাই আপু, কোনো প্রবলেম নাই। গত দিনই আমার কথা হচ্ছিল, আমি নামসহ উল্লেখ করি, রিবানা ব্র্যান্ডের ওনার, রিবানার সাথে আমার অনেক বছরের পরিচয় এবং অনেক বছর ধরে আমি কাজ করি, এবং ওনারা বলেছেন যে বাংলাদেশের সবচেয়ে বেশি স্যাটিসফাইড আমার কাজ নিয়ে, ওনারা প্রমোটারদের মধ্যে সবচেয়ে বেশি স্যাটিসফাইড, হাইলি স্যাটিসফাইড। তো সবসময় আমি এটা বলি যে রিবানার ওনার সেদিন আমাকে বলছিলেন যে আপু আমাদের তো কোনো প্রবলেম নাই, আপনি সবগুলো স্কিন কেয়ার ব্র্যান্ড করেন, কারণ আমরা জানি যে আমরা কি প্রোডাক্ট সেল করি। উই আর কনফিডেন্ট যে যারা রিবানার প্রোডাক্ট কিনতে চাবে তারা রিবানারই প্রোডাক্ট কিনবে, যারা XYZ কিনতে চাবে তারা XYZ-ই কিনবে। কিছু প্রোডাক্ট আছে হোয়াইটনিং প্রোডাক্ট, রং ফর্সাকারী প্রোডাক্ট, রাইট? এই জায়গাটা কথা আছে আপনি হ্যাঁ বলেন। বিকজ সারা দুনিয়াতেই যখন কৃষ্ণাঙ্গ ছেলেটা মারা গেল, তারপরে ফেয়ার অ্যান্ড লাভলির নাম চেঞ্জ হয়ে গেল, গ্লো অ্যান্ড লাভলি হলো, এবং তারপরে রংটাকে আমরা যেই নেতিবাচক ধারণার মধ্যে ছিলাম, সাদা মানে সুন্দর, কালো মানে অসুন্দর, এ থেকে বেরিয়ে আসলো। কিন্তু বাংলাদেশেই বোধহয় এটা খুব স্পষ্ট দেখা যায়, আমি নামও বলতে পারি, একটা সাবু শপ, এরকম আরো অনেকগুলো তাদের সাথে আমরা 3 বছর কাজ করেছি, এবং মাখতেছে সাদা বানায় দিবে, আমার মতো সাদা হও, আমার মতো ফর্সা হও, আমার মতো কোরিয়ান হয়ে যাও। উনি নিজেও কিন্তু অনেক সাদা, ইনফ্যাক্ট গোপনাঙ্গ পরিষ্কার সাদা করার জন্য ক্রিম দেখাইছে, বলতে এটা ইউজ করো, তারপর পাবে প্রাইভেট এরিয়া, সবকিছুই আছে, মেয়েদের প্রাইভেট এরিয়া সাদা হয়ে যাবে, আমার মতো সাদা হয়ে যাবে, পিঙ্ক হয়ে যাবে। আমি মাথায় হাত দিয়ে বসে গেলাম, এটা কি? কিন্তু মানুষ উর্মিরই কিনছে, দেখেন কোম্পানি চলছে, মানুষ তো গাঁজাও কিনতেছে, মানুষ শিয়াবাও কিনতেছে, বিড়িও কিনতেছে। কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে আমরা প্রমোট বন্ধ করে দিলেই কি মানুষ আর কিনবে না? কিন্তু এই রং ফর্সাকারী ক্রিমে যখন, তার মানে তুমি যাচ্ছ আপু প্রমোশনে, তোমার কাছে কি মনে হয় যে ইউ আর ডুইং ওকে, ফাইন, অসুবিধা নেই? আচ্ছা, ফার্স্ট অফ অল যেটা হচ্ছে যে আমরা রং ফর্সাকারী ক্রিম প্রমোট করছি, তার মানে এই না যে আমি যারা কালো তাদেরকে ছোট করছি বা আপনি ফর্সা হতে হবে, আপনাকে ফর্সা হতেই হবে, এটা আমি বলছি। অ্যাজ আ প্রফেশন আমি এটা করছি। যেমন গ্লো অ্যান্ড লাভলির যে অ্যাডগুলো আপনি বললেন, বাংলাদেশের অনেক সেলিব্রিটিজরা করছে, পার্শ্ববর্তী দেশে কারিনা কাপুর থেকে শুরু করে সবাই, বরং ওইটার মডেল হওয়ার জন্য যুদ্ধ হয়, যুদ্ধ হয়। সো তার মানে তাদেরকে কেন কেউ কিছু বলছে না, আমাকে কেন বলছে বা আমাদেরকে কেন বলছে? আমার সেম প্রোডাক্টগুলো অন্য ব্র্যান্ড প্রমোটাররা করছে। আর রং মেহজাবিনের একটা চুলের প্যারাশুটের কয়দিন আগে ভাইরাল হলো, কি অবস্থা। আমার কথা কি জানেন, যে আমাদের প্রফেশন এবং পার্সোনাল লাইফের মধ্যে না একটা ফাইন লাইন আছে, যে লাইনটা মানুষ ভুলে যায়। আর রং ফর্সাকারী ক্রিমের বিষয় হচ্ছে অনুমোদন, যেখান থেকে সরকার কর্তৃক অনুমোদন পেয়েই তারা বিজনেসটা চালাচ্ছে, একটা ওপেনলি শোরুম চালাচ্ছে, বড় মার্কেটে অনলাইন পেজে ওপেনলি প্রমোট করছে। আপনারা বন্ধ করে দেন এগুলো, আমরা প্রমোট করব না। মালিকের বিরুদ্ধে তো দেশে কেস হয় না, দেশে কেস হয় কর্মচারীর বিরুদ্ধে। আপনারা ব্যবসা বন্ধ করে দেন, আমরা প্রমোট করব না। মানে
মোটা দাগে কথাটা হচ্ছে এরকম যে যতক্ষণ পর্যন্ত সরকার অনুমোদন করছে এবং প্রচার প্রচারণা চালাতে পারবে ততক্ষণ পর্যন্ত কেন আমরা করব না। লিগ্যালিটির কথা আসলো, আরো একটা জায়গা আসলো দুজনের জন্য প্রশ্ন। ব্যবসায়ীদের সঙ্গে অনেক সময় অতি সখ্যতা এবং অতি ঝামেলার সম্পর্ক দেখা যায় বাড়ির। ব্যবসায়ীরা অভিযোগ করে যে হচ্ছে না ব্যাপারটা, অনেক সময় টাকা নিয়ে ইস্যু হয় বা স্যাটিসফ্যাকশন থাকে না। অনেকে বলে যে বাড়ির টাকা নিচে আসে না বা বেশি টাকা নিয়ে ক্যাচর ক্যাচর হইতেছে, অর্ধেক হাফ পেমেন্ট নিছে তারপরে আর কাজ আগায় নেই, এরকম অভিযোগও তো আসে। না, আমার বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ এ পর্যন্ত আসে নাই। তবে একটা এসেছিল, যেটা পরে আমরা মামলা মোকদ্দমার মাধ্যমে ওটা কমপ্লিট করে ফেলেছি। ওটা একটা মিথ্যা প্রচারণা ছিল। এখন দেখেন ভাইয়া, ভাইরাল হওয়ার জন্য মানুষ এত বেশি উঠে পড়ে লেগে গেছে যে মানুষ একটা মিথ্যা প্রচারণা করে ভাইরাল হতে চায়। এই জিনিসটা খুবই ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস। তুমি কোথাও অতিথি হিসেবে গেছো এবং চিফ গেস্ট করা হয় নাই বলে তুমি আগের দিন আসো নাই, এরকম অভিযোগ যদি প্রমাণ করা যায়? আমাকে পেমেন্ট করেছিল? না, পেমেন্ট না, নন পেড। নন পেডে তো আমি যাব না, নন পেড কাজ তো আমি কখনো করি না। সো আই আন্ডারস্ট্যান্ড, ওপেনিং এর বিষয়টা তো একদমই না। সো আই আন্ডারস্ট্যান্ড। হয়তো তারা আমার ছবি পোস্ট করেছিল যে আমি আসব, আমি বলেছি যে সো যে কথাটা আগের লাইন তুমি বললা, আমি আপনাকে ধরিয়ে দিলাম যেটা পেইড না নন পেইড। কারণ যদি পেইড হতো এনি হাউ আমি সেখানে উপস্থিত। তবে আগের লাইন তুমি যেটা বললা যে ভাইরাল হওয়ার জন্য নৈতিকতার গন্ডি পেরিয়ে মানুষ শব্দ ব্যবহার করছে, এটা কিন্তু সে মেনশন করেন যে পেইড আর নন পেইড। যখন নন পেইড হবে ব্রাদার, আমি কিন্তু বলবো ওকে আমি আসবো, বাট আমি কিন্তু দায়বদ্ধ নই আসার জন্য। কজ তারা আমাকে পেমেন্ট করেনি, আমি আসলে আসতেও পারি না, আসলে আমাকে হ্যাঁ না আসলেও তারা আমাকে কিছু বলতে পারবে না। বাট যদি এটা পেইড হতো তাহলে ডেফিনেটলি ওরা কি এখন চুপ করে বসে থাকতো? খুবই সুন্দর। এবং আমি নিজেও এই প্রশ্নের অ্যান্সারটা খুঁজছিলাম যে অভিযোগটা যে করলো, প্রশ্ন যে করলো কেন। ফুড ব্লগার এবং কন্টেন্ট ক্রিয়েটরদের রেমুনারেশন নিয়ে আমরা কথা বলেছি। তুমি বলো, এটা তুমি ভুক্তভোগী, কারণ তুমি রেস্টুরেন্ট খুলছো, ফুড ব্লগার আনতে চাইছো, টাকার জন্য আনতে পারতেছ। বলো সীমান্ত, মানে 2 লাখ টাকার নিচে কথাই বলে না কেউ। বাবারে, আমি না বলছি পরে ওকে যে আমি ফুড ব্লগার হতে চাই, আর একটা ভিডিও করব 3 থেকে 4 লাখ টাকা নিয়ে চলে যাবো, আর মজার মজার খাবার বাসার জন্য নিয়ে যাব। না ভাই, মানে ব্যাপারটা হচ্ছে কি যে আমি জানি আমি একটু পানি খেয়ে নিচ্ছি আপনার অনুমতি নিয়ে। আচ্ছা, এটা না ব্র্যান্ডিং করা না, কিন্তু যেটাতে খাইতেছে এজন্য তো ঢেকে নিচ্ছি, এজন্য আমাকে টাকা দেয় না এই কোম্পানি, এজন্য আমি হাত দিয়ে ঢেকে নিচ্ছি। আর আমি টাকা ছাড়া কথা বলি না, তো তাই এই প্রসঙ্গে আমি কথা বলবো যে আমি কেন টাকা ছাড়া কথা বলি না। তোমার সাথে কথা কইতে কি টাকা নেয়? যে আমার রেস্টুরেন্টে আছে প্রমোশন করে দেয়, এটার জন্য আলাদা চার্জ নাই কেন? সিরিয়াসলি না, তোমার এভিয়েশন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি, এবং ওটার পুরো টাকা আমাকে শেফ সাইনিং এর দিন দিছে। না কোনো টাকা বাকি রাখা বাসায় যে থাকো এজন্য টাকা দেয়া লাগে না, যে আইফোন কিনে দিছে আমাকে কালকে। মেইন ব্যাপারটা হচ্ছে ভাইয়া, মানে আমরা তো জানি যে আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটর বা ব্লগার, ইনফ্লুয়েন্সার যেই হোক, এটা কিন্তু তার প্রফেশন। তো আমাদের তো অনেকের সাথে আসলে অনেক ভালো সম্পর্ক। আমরা মনে করতাম কি যে আসলে মানে আমরা অনেক বেশি প্রফেশনাল, স্পেশালি বারিশার কথা ভাবতাম খুব প্রফেশনাল, আমরা অনেক টাকা চার্জ করি। হ্যাঁ, তো আমি এমন একজনকে নক করছি যে খুবই ক্লোজ আমাদের। তো ওকে ফোন করার পর বলছে যে ভাই কোনো অসুবিধা নাই, আমি আসবো, কিন্তু ভাইয়া আমি কিন্তু পেমেন্ট ছাড়া আসবো না। আমি বলি হ্যাঁ, আমি আপনাকে পেমেন্ট ছাড়া আনতেও চাই না। কি কেমন, মহিলা না পুরুষ সেটা বলবো না, সেটা বললে বুঝে ফেলবে। হ্যাঁ, তো তখন সে বললো যে ভাই আমি নরমাল বুঝে ফেললে অসুবিধা কি? সারা দোষ শুধু বারিশারই হবে সারা দুনিয়া? এটা দোষ না ভাই, আমি এটা একদম খুবই লজিক্যাল ভাবে দেখি। কেউ চাইতেই পারে, আমার সামর্থ্য হয়নি, আমি তাকে আনবো না। এখন সে বলছে ভাই আমি তো নরমালি 5 লাখ টাকার মতো চার্জ করি, এখন আপনার জন্য কিছু কম হবে। কিছু কমটা কত ভাই? 5 লাখ টাকা দিয়ে তো একটা রেস্টুরেন্টই খোলা যায়। হ্যাঁ, ছোটখাটো একটা রেস্টুরেন্ট খোলা যায়। বাট এটাও ট্রু, মানে আমি ব্যবসায়ী হিসেবে বলতেছি, সে যে 5 লাখ টাকা আমি তার পেছনে খরচ করব, এটা উঠে আসবে আমার অবশ্যই, কারণ ওনার যে ফ্যান বেজ, আমার কাস্টমার হচ্ছে ওইখানেই, তার কাছেই। তাহলে আমার যদি তাকে নক করতে হয়, এখন আমি যদি তার ইউটিউব সাবস্ক্রাইবার খুঁজি, লেটস সে ধরলাম তার এই মুহূর্তে 30 লাখ সাবস্ক্রাইবার আছে, আমি যদি একটা লিফলেট দিতাম 1 টাকা করেও 30 লাখ টাকা লাগতো, রাইট? সেইখানে সে 5 লাখ টাকা কমই তো চাইছে। তো এই জিনিসগুলো না অনেকে ক্যালকুলেট করে না। আপনি একটা লিফলেট দিতে যান না, আপনি 10,000, আপনি একটা বিলবোর্ড দিতে যান, বনানী গুলশানের বিলবোর্ড দিতে আমি শুনলাম যে 45 লাখ টাকা লাগে একটা বিলবোর্ড। 85 লাখ টাকা লাগে, 45 লাখ টাকা। ও হ্যাঁ হ্যাঁ, ব্যবসায়ী তো তুমি, ও কি জানে? না না না, আমি অ্যাকাউন্টটা ভুল, নাম্বারটা ভুল বলছি। তা আমি ভাবলাম একটা বিলবোর্ড রাস্তা দিয়ে যাওয়া আসার পথে কতটুকুই বা ব্র্যান্ডিং হয়। আমরা কি এখন বিলবোর্ড দেখে যাই কোথাও? আসলে মানে আমি আসলে বুঝলাম যে মার্কেটিং কোথায় চলে গেছে।
দেখো ব্র্যান্ডিং, মার্কেটিং, সেলস তিনটাকে এক জায়গায় গুলাই ফেললে খুব বিপদ, অশিক্ষিত লাগে। এটা আমরা অনেকাংশ বুঝি, কিন্তু কখনোই সেলসের জন্য না। আবার সেলস খুবই ডিফারেন্ট জিনিস, প্রমোশন খুবই ডিফারেন্ট একটা ব্যাপার। এটা আসলে যারা মার্কেটিং এ পড়াশোনা করছে তারা, এই যে মানুষ বলে যে বাড়ির সারাদিন নায়িকাদের পা চাটে, এটা খুবই কমন একটা কথা। হ্যাঁ, নায়িকাদের পাশে দাঁড়ায়, নায়িকাদের সাথে ফিতা কাটে, ওকে ফাইন। ব্র্যান্ডের যারা মালিক, একটা আজকে অনেস্ট কথা বলি, উইথ ডিউ রেসপেক্ট টু অল দি সেলিব্রিটিস, তারকাদের এনে ব্র্যান্ডের 1 টাকাও সেল হয় না। তারকারা কোনো ফিতা কাটিং বা ওপেনিংয়ের পরে গিয়ে একটা ছবি পোস্ট করে না, একটা ট্যাগও দেয় না যে আমি আজকে এই প্রোগ্রামে গেছি, বা একটা ছবি ভিডিও লাইভও করে না। সেলিব্রিটিরা করে না, এটা ব্র্যান্ডরাও জানে করবে না। সেই প্রচার প্রচারণের জন্য আমাকে নেওয়া হয় যে অমুক তারকা আসতেছে, সো টোটাল প্রোগ্রামটা কিন্তু আমার হাতে থাকে ভাইয়া। কিন্তু একজন সেলিব্রিটি কিন্তু ফিতা কাটার জন্য 3 থেকে 4 লক্ষ টাকা নেয়, সেখানে তোমার প্রফেশনাল কাছাকাছি তো আমি উপস্থাপক হিসেবে কি কি করতে হয় আমাদের, তা তো আমরা দেখেই আইছি। পুরো প্রোগ্রাম মারামারি হয়ে যাক ব্যাক স্টেজে, উপস্থাপক এসে সুন্দরভাবে কথা বলতে, পিছনে কিন্তু মারামারি চলছে। যে একটু কথা কন কি কথা বলবো জানি না, স্ক্রিপ্টটা ছিঁড়ে গেছে। আমি আপনাকে এটা শো করছিলাম, মনে আছে? পেমেন্ট আজও পাই নাই ভাই, আমিও পাই নাই। মনে আছে আপনার? প্রমোশন একই দিনে একই পেজে একই রকম প্রোডাক্ট 2-3টা কেন হয়? এটা তুমি বলো। এটা তো খুব মানে অনেকেই বলে এটা অনৈতিক। যেমন আমি টনির এক্সাম্পলটা দিয়েই বলি, সে তার চ্যানেলের ইন্টারভিউতে আমি দেখছেন বলছে একই দিনে একই প্রোডাক্ট যদি তুমি 2-3 বার করো তাহলে পাবলিক, তোমার পেজের পাবলিকটা তো কনফিউজ হয়ে যাচ্ছে যে আসলে কোনটা থেকে কোনটা নিব। হোয়াট ইজ ইউর এক্সপ্লেনেশন? সেটা হচ্ছে, দেখেন ভাইয়া, আমরা যখন একটা শপিং মলে ঢুকি সেখানে কিন্তু অনেকগুলো দোকান থাকে। সবাই বলে আসেন আসেন, আমার এখানে শাড়ি পাওয়া যায়, আমার এখানে গহনা পাওয়া যায়। আমরা গিয়ে দেখি, প্রোডাক্ট চয়েস করি, তারপর আমরা কিনলাম, না হলে দোকান থেকে বের হয়ে গেলাম। আমার পেজটা কিন্তু জাস্ট লাইক আ অনলাইন শপিং মার্কেট, নট আ ফিজিক্যাল স্টোর। আপনি আমার বিষয়টা বুঝেছেন? বুঝছি। দিস ইজ জাস্ট আ অনলাইন মার্কেট। আপনি গেলেন, স্ক্রল করলেন, আজকে বাড়ি সব কি মার্কেট নিয়ে এসেছে। আমি আজকে একটা শাড়ির লাইভ করলাম, একটা গোল্ডের লাইভ করলাম, একটা ডায়মন্ডের লাইভ করলাম, স্কিন কেয়ারের লাইভ করলাম, ওকে ফাইন। একই দিনে আমি 2টো লাইভও করলাম। কিন্তু এখানে একটা কথা আছে, যখন আমরা পেমেন্ট নেই ব্র্যান্ডের কাছ থেকে, যেমন গোল্ড ব্যবসায়ীরা, তারা খুব বড় অঙ্কের একটা টাকা আমাদেরকে লাইভের জন্য পেমেন্ট করে, কারণ গোল্ড একটা সীতাহার সেল হলে আপনার 25 থেকে 26 লাখ টাকা সেল হয়ে যায়। মাথার একটা মুকুট আমাদের লাইভ চলাকালীন খুলে নিয়ে যায় 5 থেকে 7 লাখ টাকার। সো সেখানে তখন গোল্ড ব্যবসায়ী বা ডায়মন্ড ব্যবসায়ীরা বলে যে আপু আপনারা একই দিনে গোল্ড বা ডায়মন্ডের লাইভ করবেন না। সো ওটা আমরা কিন্তু মেনটেন করি। এখন যেই অনলাইন পেজরা ধরেন আমাদেরকে কাপড়ের বিজ্ঞাপন দিচ্ছে, সেম কাপড় কিন্তু অনেক অনেক ব্র্যান্ড বিক্রি করছে। ঈদের সময় আমাদের পার ডে 14টা লাইভও করতে হয়, 14টা। আমি বাড়ির সব না থাকে না, ওই আদা চা খেয়ে খেয়ে রাখতে হয়। এবং ওই সময় তো আমি ওকেও চিনি না, ওর সাথে আমার দেখাও হয় না। আমি বলি তুমি বাসা থেকে চলে যাও, চলে যাও বাসা থেকে। ভাই আমার এনে সোফা আছে, শুয়ে পড়। মানে ঈদের সময় তো আমাদের না খাওয়ার সময় থাকে না। আমি নিজে 14টা লাইভ করে রেকর্ড করেছি। তো সেই সময় আসলে ব্র্যান্ড মালিকরা এগুলো চিন্তাই করে না যে কে কোন পেজ থেকে কি ইয়া করছে, জাস্ট লাইভ করেন। আপু শুধু লাইভ করেন, আমাকে ডেট দেন, আগে আমাকে ডেট দেন। ডেট কিভাবে দিব? আমি তো ভাই একটা মানুষ। স্কিন কেয়ারের ব্র্যান্ডের যারা করে তারা বলছে যে আমাদের কোনো প্রবলেম নাই, আপনারা একই দিনে যদি 2টা লাইভ করেন। তাহলে একজন ব্যক্তি মানুষের প্রবলেম থাকলে সে আমাকে দিয়ে লাইভ নাই করাতে পারে। যেমন সাপোজ আমি যদি বলি যে বড় ব্র্যান্ড আছে, যেমন গুলশান বনানীতে একই রোতে বেশ কয়েকটা ব্র্যান্ড থাকে, তো তখন কিন্তু আমরা এটা মেনটেন করি যে একই জায়গায় পাশাপাশি ব্র্যান্ডের আমরা লাইভ একই দিনে রাখি না, 1-2 দিন পরে রাখি। সো এটা কিন্তু আমরা বজায় রাখি। কিন্তু এক একটা পেজের প্রোডাক্ট এক এক রকম, এক একটা পেজ এক এক রকমের প্রোডাক্ট সেল করে, এক একজনের রুচি এক এক রকম, এক একজনের বাজেট এক এক রকম। সো দ্য ক্লিয়ার লাইন ইজ আমার পেজটা অ্যাকচুয়ালি হচ্ছে অনলাইন মার্কেট। শেষ, এক কথায় শেষ। ওকে, আই গট ইট। আপনার যেটা ভালো লাগবে নেবেন, আপনার ভালো লাগবে না আপনি স্কিপ করে চলে যাবেন। একই সাথে এটা কি অভিযোগ যে বাড়ির সবার সাথে কাজ করে বা সবার সাথে কাজ করে না? আগে আমি সবার সাথে কাজ করতাম, কিন্তু আমি কিছু ভুক্তভোগী শিকার হয়েছি। দ্যাটস ওয়াই আমার
ও আমাকে পরামর্শ দিয়েছে যে তুমি এখন চুক্তিবদ্ধ হয়ে শুধু কাজ করবা, যেমন আমি 18 থেকে 20টা কোম্পানির এখন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে গেছি। সো তাদেরই আমার শিডিউল চলতে থাকে এবং আগামী 3 বছর পর্যন্ত আমার রানিং শিডিউল আছে, সামনের 3 ইয়ার্স যে আমি কি কাজ করব। তুমি তো সাকিব খানের চেয়ে বেশি মানে শিডিউল দিয়ে রাখছো। তো আমার আসলে ভাইয়া নতুন কাজ যদি নাও আসে, আল্লাহ মাফ করুক, আমি কিন্তু এই কাজগুলো রানিং করতে থাকবো, কারণ ওদের সাথে আমার চুক্তি হয়ে গেছে 5 বছর 6 বছর। তাহলে মানুষ এই কথাটা কেন বলে যে বারিশের জন্য আমরা কাজ করতে পারছি না? শাকিব খানের জন্য আর কোনো হিরোরা দাঁড়াতে পারে না, এই অভিযোগ আছে ইন্ডাস্ট্রিতে, আপনি জানেন। এখন এটা কি শাকিব খানের দোষ? তার মতো সুন্দর, তার মতো প্রেজেন্টেবল কেউ নাই। আপনারা হন শাকিব খানের মতো, আপনাকেও নিবে। আপনারা হন বারিশকের মতো, আপনারা নেক্সট বারিশক হন। আমি যখন ইন্ডাস্ট্রিতে আসি তখন লিডিং ব্র্যান্ড প্রমোটাররা ছিল না। আমি যখন ছিলাম না ইন্ডাস্ট্রিতে আজ থেকে 5 বছর, তখনও তো ব্র্যান্ড প্রমোটাররা ছিল, কাজ করেছে, ডিফারেন্ট ওয়েতে ছিল। আজরাপুরা ছিল যারা বিভিন্ন ভাবে টেলিভিশনে প্রোডাক্টগুলো প্রেজেন্ট করেছে, দেন হচ্ছে আমি যখন আসলাম, আমি ফার্স্ট টাইম ব্র্যান্ড প্রমোশন সেক্টরে লাইভে ক্যামেরা নিয়ে আসলাম, নট মোবাইল। আগে সবাই মোবাইল দিয়ে লাইভ করতো, মোবাইল দিয়ে ব্লগ বানাতো। আমি ফার্স্ট বারিশক এটা মার্কেটে নিয়ে আসলাম যে আমরা প্রফেশনাল ক্যামেরা দিয়ে যেভাবে শুটিংয়ের লাইট হয়, যেভাবে শুটিং হয়, ওভাবে আমরা বিজ্ঞাপনগুলো চালাবো। এই কিন্তু পুরো মার্কেটটা ঘুরে গেল যে একটা কম বাজেট দিব আমরা, কিন্তু ওভিসি টিভিসিতে যেরকম হয় সেভাবে আমরা নিয়ে আসব। এই জায়গায় জামাইর খুব একটা হেল্প আছে না? ডেফিনেটলি এটা ওর একটা ইয়া ছিল। জামাইয়ের কাছে আমার এই প্রশ্নটা আছে, অনেকেই বলে যে জামাই কি তাহলে বারিশের টাকায় চলে? সরি, এটা তোমার ব্যক্তিগত উইশ, বাট কথাটা এভাবে বলি, যদি আমি ওর টাকাতেও চলি, আপনার সমস্যা কই? কোনো সমস্যা নাই না, আচ্ছা ফাইন। দ্বিতীয় কথা হচ্ছে যে বারিশের ব্যাপারটা সবাই জানে কেন, আর আরেকটা কালচার আছে আমাদের এখানে যে বেশিরভাগ ব্র্যান্ড প্রমোটারদের হাজবেন্ড তাদের সাথেই থাকে। উচিত তো তাই, বউকে একা ছেড়ে দেবো নাকি? এক্স্যাক্টলি, আমি হলে ছাড়তাম না, সরি। তো এটা আমি ছোট ভাবে দেখি না, কারণ একটা আসলে হেল্পিং হ্যান্ড দরকার হয়। এখন আমার আরো বিজনেস আছে, আমি শুটিং এও থাকি, তো আমি অনেক কিছু করি দেখে আমি কিন্তু ওর জন্য লোক দিয়ে দিছি, ওর জন্য অ্যাসিস্ট্যান্ট দিয়ে দিছি, ওর জন্য ভালো সিনেমাটোগ্রাফার দিয়ে দিছি, ফটোগ্রাফার দিয়ে দিছি, যেগুলো আমার কাছে সম্ভব আমি দিয়ে দিছি, বডিগার্ডও দিয়ে দিছি, যে ভাই তুমি তোমার মতো করো, আমি আমারটা করি, যেদিন আমার সম্ভব হবে আমি তোমার সাথে থাকবো। সেটা আমরা থাকিও, যে এমন কিছু প্রোগ্রাম হয় যে কাপল হিসাবে আমাদেরকে, এবং সেটার কিন্তু রেমুনারেশন আমাদের কাপল হিসাবে রেমুনারেশন হয়, সিঙ্গেল রেমুনারেশন আর দুজন গেলে আলাদা রেমুনারেশন হয়, এটা আমি ক্লিয়ার করে দিলাম। সো সেই সকল প্রোগ্রামে ও যায়, সেখানে কিন্তু আমাদের কাপল রেমুনারেশনটা থাকে। আর এখন যদি আমি আমার চেয়ে অনেক বয়সে বড় একজন কোটিপতিকে বিয়ে করতাম, সেখানেও প্রশ্ন আসতো যে আমি সুগার ড্যাডিকে বিয়ে করেছি, আমি টাকার জন্য বুড়া লোক বিয়ে করেছি, গেল। আর তুমি এখন বলো, আমার ক্ষেত্রে যেটা হয় যে মানে অনেকেই তো জানে না, মানে মানুষ প্রচার করলে না জানবে ব্যক্তি জীবন, আমি আমার ব্যক্তি জীবন প্রকাশ করি না, আমি পছন্দও করি না। এখন অনেকে মনে করে যে বারিশককে আমি বিয়ে করছি, যেহেতু ডিভোর্সি, তাহলে নিশ্চয়ই ওর বাবার অনেক টাকা, হ্যাঁ, আর ওর চেহারাটাই তো বড় লোক অনেক টাকা, বিয়ে করছি। আচ্ছা, আরো কিছু মানুষ আছে, দেখা যায় যে একটা মেয়ে, ওই যে যেটা বললো যে বড় বয়সে কাউকে বিয়ে করলো, সুগার ড্যাডিকে বিয়ে করছে, এটা তো নাও হইতে পারে। আচ্ছা, আবার ওর আমি যখন ওকে বিয়ে করছি তখন ওর ক্যারিয়ারটা জাস্ট বুম করবে এরকম একটা সময়। আমাদের বিয়ের 5-6 মাসের মধ্যে কিন্তু অনেক হাইলাইট হয়ে গেল। হি ইজ লাকি ফর মি, এটা আমি সব সময় বলি যে মানে আল্লাহর তরফ থেকে একটা বলে না যে বিয়ে মানুষের রিজিক খুলে দেয় বা সন্তান মানুষের রিজিক খুলে দেয়। আমি মানি ভাইয়া, এটা আমি আগে মানতাম না, আগে মানতাম না, মানে এটা বউ আসার পরে আমার সব বদলাইছে, আমার বাচ্চা আসার পরে আমার সব বদলাইছে। মানে আমার যেটা হচ্ছে মেয়ে, আর এইজেল যেদিন আমি রিপোর্ট পাইছি যে এইজেল ওর পেটে, আমার তো বেতন ডাবল হয়ে গেছে ওই রাতে, 7 দিনের মধ্যে সবকিছু চেঞ্জ হয়ে গেছে। এটা বিলিভ করবে না কেউ এখন বললে। আমি 2 বছর যাবত করতে পারি নাই, ওই লোক ফোন করে আমারে বলতেছে চলো করি। ট্রাস্ট মি, মানে আমার নিজের এখনো চোখে জল এসে যায় যখন আমার মেয়েটার রিপোর্ট আমি হাতে পাইলাম, ঠিক সেই রাতে আমার প্রমোশন হয়েছে, বেতন ডাবল হয়েছে। পুরো মিরাকেল না? এটা আল্লাহর রহমত। তুমি বলে মেয়েটা যে রহমত বাপের জন্য, এক্স্যাক্টলি এই জন্য আমি এখনো আমি বুকের উপরে নিয়ে ঘুমাই, আমি বিছানায় রাখতে পারি না। তোমারও এঞ্জেল বুকে ঘুমায়? হায় হায়, মানে একদম আমার রাতে আমার বুকে এসে না শুলে আমার ভালো লাগে। এটা বাপরা ছাড়া আর কেউ বুঝবে না ঘটনা। তো যেটা বলতেছিলাম যে আমার জায়গা থেকে যতটুকু হেল্প করা দরকার আমি সেটা করতেছি। এখন সেটা যদি মনে করে যে বইয়ের টাকায় চলুক, এখন ভাই আমার বিজনেস আছে আরো 5টা, আমি চাই না যে মানুষ জানুক।
কেন চাই না, কারণ হচ্ছে নজর লাগে। নজরের থেকে বড় সমস্যা যেটা ভাইয়া, আমি রিসেন্টলি কালকের ঘটনাই বলি, সোশ্যাল মিডিয়াতে তো একটা ঘটনা ঘটছে। কালকে আমার সাঙ্গম রেস্টুরেন্টে একটা গ্রুপ ঢুকছে ইচ্ছা করে, ওরা ঝামেলা করবে। এখন আমি যদি আমার সব প্রতিষ্ঠানের ওইভাবে ফোকাস করি, এটা তো আরো ঝামেলা হবে। ফোন কলে আমাদেরকে জানের হুমকি দেওয়া হয়েছে, এটা আজকে আপনার মাধ্যমে আমি বললাম। হ্যাঁ, আমার কাছে ফোন আমাকে বলো এটা আমাদের কাছে কল রেকর্ড গুলোও আছে, আমি আপনাকে হয়তো অন রেকর্ড এখন শোনাবো না, কারণ আমরা আসলে ঝামেলা বাড়াতে চাচ্ছি না, একজনের নাম ধরেই ফোন এসেছে। তো এই জিনিসগুলো না আসলে খুব অতিরিক্ত পর্যায়ে চলে গেছে। আমার মনে হয় সোশ্যাল মিডিয়ার মানুষজন আসলে পছন্দ করে, এই যে দেখেন এই রানিং যেই সিচুয়েশনটা আমাদের চলছে, যে চ্যানেল আইয়ের যে টকশোর বিতর্কটা, এটা খুবই সামান্য একটা ইস্যু। কান্নাকাটির বিষয়টা আমি টনির স্ট্যাটাসটা দেখলাম, এবং এই জিনিসটা ক্লিয়ার করো তো, শো থেকে বাড়ায় তুমি কাঁদতেছো, প্রোডিউসারকে বলতেছে। শো এর যে থিমটা ছিল চ্যানেল আইয়ের, যে উদ্যোক্তার প্রতিনিধি উদ্যোক্তা নিয়ে কথা বলবে, ব্র্যান্ড প্রমোটারের প্রতিনিধি ব্র্যান্ড প্রমোশনের প্রবলেমগুলো নিয়ে কথা বলবে, কিন্তু সাপোজ আমার শুটিং সেটে গিয়ে মনে হয়েছে ব্রাদার যে এটা একটা আদালত, ওনারা বিচারক, আমি আসামি, জাস্ট আমার এই ফিলিংটা হয়েছে। এবং ওখানে আমার যে টিম মেম্বাররা ছিল, ওরা বারবার বলতেছে আপু আপনি চলে আসেন, ক্লিপ খুলে চলে আসেন। মানে আমাকে এমনভাবে অ্যাটাক করা হচ্ছিল যে পুরো প্রোগ্রামটা আমাকে নিয়ে সাজানো হয়েছে। এটা একটা আদালতের মঞ্চ, উনি বিচারক, আমি আসামি, এবং আমি এটা করতে আসি একজন আর্টিস্টের সাথে। আমি তো অনেক বছর ধরে কাজ করি, আমি বাংলাদেশ টেলিভিশন থেকে শুরু করে যত বেসরকারি চ্যানেল আছে সব চ্যানেলে আমি কাজ করেছি অ্যাজ আ মানে স্যালারি বেজ আর্টিস্ট হিসেবে, অ্যাজ আ টেলিভিশন প্রেজেন্টার হিসেবে। সো সেখানে আমার টেলিভিশনের প্রতি একটা অন্যরকম একটা সফট কর্নার থাকে। আপনি জানেন ব্রাদার যে টেলিভিশনে গেলে কয় টাকা আমাদের দেয়? আমাদের তেল ভাড়াও না, আমাদের তেল খরচও হয় না। টেলিভিশনকে আমরা সম্মান জানাই, আমরা রেসপেক্ট করি বিধায় আমরা যাই সেখানে। টেলিভিশন দিয়ে আমাদের ভিউ আসে না, আমাদের টাকাও আসে না, রেসপেক্টের জায়গা থেকে আমরা যাই। তাহলে সেখানে একজন মেয়েকে ডেকে নিয়ে, একজন মাকে ডেকে নিয়ে যখন এভাবে অপমান করা হয়, আমি পুরোটা প্রোগ্রাম অ্যাজ আ প্রফেশনাল ওয়েতে শেষ করে আসছি। আমি কিন্তু শুটিং সেটে কোনো কথা বলি নাই। আমি সেট ছেড়ে আসার সময় যে গেস্টরা ছিল তাদেরকে সালাম দিয়ে আসছি যে আসসালামু আলাইকুম আপু, গেলাম, ভালো লাগলো অনেক। যাওয়ার পর আমি যখন গাড়িতে আসছি তখন আমার ফিল হয়েছে যে আমি হয়তো এই চ্যানেলের গেট দিয়ে আর কখনো ঢুকবো না। আমার এটা ফিল হয়েছে পার্সোনালি, কারণ আমাকে বলে আনা হয়েছিল যে আপু এটা পার্সোনাল অ্যাটাকের কোনো শো না, উনি ওনার বিষয় নিয়ে কথা বলবে, আপনি আপনার বিষয় নিয়ে কথা বলবেন। তাহলে কেন বারবার আমার পার্সোনাল বিষয়গুলো নিয়ে আমাকে পার্সোনালি অ্যাটাক করা হচ্ছিল? টাকা বেশি নাই, সবাই জানে বাংলাদেশে হাইস্ট পেড রেমুনারেশন ব্র্যান্ড প্রমোটার আমি, তাহলে এটা আমাকে নিয়ে বলা হচ্ছে। স্লিমিং টি জিমের প্রসঙ্গগুলো আমাকে নিয়ে বলা হচ্ছে, আরও অনেক কথা বলা হয়েছে যেগুলো আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে। তো আমি তখন প্রডিউসারকে বাইরে ডেকে, নট চ্যানেল আয়ের ভেতরে, বাইরে ডেকে আমি প্রডিউসারকে বলছি যে ভাইয়া আমি আপনাদের সম্মানার্থে আজকে এখানে আসছি, বাট আপনারা আমার সম্মানটা রাখতে পারেন নাই। দ্যাটস এটা। তো এখন প্রডিউসার আমাকে বলছে ভাইয়া আপু আমিও বুঝতে পারছি বিষয়টা আসলে খুবই মানে আমরা চাই না এই প্রোগ্রামটা এরকম হোক, বাট আসলে সবাই খুব উত্তেজিত হয়ে গেছিল। এটা হতে পারে যে জোশ চলে আসছে কথা বলতে বলতে টক শো, মানে এটার মনে হচ্ছে একটা রাজনৈতিক টক শো যেরকম হয় না ভাইয়া, আপনি দেখবেন রাজনৈতিক টক শোগুলো কিন্তু আলাদা, ওখানে সবাই জানে যে এখানে আমরা মারামারি করতে আসবো, ঝগড়া করতে আসবো, ঠিক আছে? ওই টক শোর অডিয়েন্সও আলাদা। আর আমরা যারা আর্টিস্ট, আমাদের শিল্পী মনটা কিন্তু অনেক সফট থাকে, তাই না? আমরা খুবই ইমোশনাল আর্টিস্টরা, এবং এই জন্য কিন্তু আমরা জীবনে বারবার ভুল করি। সো আর্টিস্টদের মন আর একটা রাজনীতিবিদের মন কিন্তু টোটালি আলাদা। হ্যাঁ, তো আমার তখন ফিল হয়েছে যে আসলে আমি এত বছর একটা মানে কোনো চ্যানেলগুলোতে কাজ করছি, সবাই আমার ভাই ব্রাদার, সবাই আমার চেনা। তো সেইখানে আমি এই চ্যানেলায় তো আজকে থেকে আসি না, বহু বছর ধরে আমি চ্যানেলায়ের সাথে কাজ করি। সো আমার মনে হয়েছে আমার এই ফ্যামিলির জায়গাটায় এসে আমাকে এরকম একটা হার্ট করা হইলো, এই বিষয়টা নিয়ে আমি হার্ট হয়েছি, বাট আমি কান্নাকাটি করে ভাষায় দেই নাই। তাহলে ফুটেজ কোথায়? কেউ ভিডিও করে নাই, বাড়ি সব কাঁদতেছে, কোনো প্রমাণ নাই, কোনো ফুটেজ নাই। আমার এই জিনিসটাই খারাপ লাগছে যে এটা কেন বারবার বলা হয়েছে যে কান্নাকাটির কারণে কেটে দেওয়া হয়েছে। ব্রাদার আজকে যে শোটা হচ্ছে এই শোটাও কিন্তু অনেক বড় হয়ে যাবে, আপনি এখান থেকে ক্লিপ কাট করে করে দিবেন, কারণ এত বড়। আর আপনি জানেন যে টেলিভিশনে আমাদের একটা ধরাবাঁধা বডি থাকে, হ্যাঁ যারা জানেন টেলিভিশনে বডি থাকে আর বাকিটা বিজ্ঞাপন যায়। শো 2-3 ঘন্টা হতে পারে, বাট বডি যতটুকু টেলিভিশনের চাঙে দেওয়া হবে সেই
টুটুকুই দেওয়া হবে। সো চ্যানেল আই থেকে মনে করছে এই অংশটুকু কাট করে দেওয়া হবে, কাট করে দেওয়া হবে। আর বাবা, আমি আমার মতো একজন আর্টিস্ট বাড়ি সব, আমি অপু বিশ্বাসও না, আমি শাকিব খানও না যে আমার এক কথায় চ্যানেল আই আমার সব ফুটেজ কেটে দিবে। আমি এখনো এত বড় মাপের কিছু হয়ে যায় না। অভিযোগটা কি নিয়ে হইতে পারে? আমি পুরো ভিডিওটা আমি তো চ্যানেল আইকে বলছি পরে যে আপনারা পুরো ভিডিওটা দিয়ে দেন, পুরো ভিডিওটা দিয়ে দেন, কিছুই নাই ভিডিওতে। আমি A to Z দেখছি। আমি পরে আমার টিমকে বলতেছিলাম কি নিয়ে আলোচনা হইতেছে আমি বুঝতাছি না, শুধু স্ট্যাটাস নিয়ে কি তাইলে? আর আমি তো ব্যক্তিগত কোনো শত্রুতা আছে কি? কারণ আমাকে কথা বলার ওই সুযোগটাই দেয়া হয় না। আমাকে এই প্রশ্ন আনসার দাও, তোমার সাথে কি ওনার ব্যক্তিগত কোনো শত্রুতা আছে? সবচেয়ে অবাক বিষয় হচ্ছে উনি আমাদের মেয়ের বার্থডেতেও এসেছিল। আমিও গেছি তখন, এন্ড আই লাইক টনি টু, আমিও তাকে পছন্দ করি। টনির সাথে কিন্তু আমাদের আরেকটা প্রোগ্রামেও আসলে হয়েছে, অনুষ্ঠান করা হয়েছে, স্টার গল্প উনি হোস্ট ছিল, আমরা না, এখানে আরেকটা প্রশ্ন কি, আমি যখন শুটিং সেটে গেলাম, যাওয়ার আগে আমরা মেকআপ রুমে প্রায় আধা ঘন্টা ধরে কথা বলছি, গল্প করছি। ওখানে উনি বললো যে আপনি অনেক শুকাইছেন। আমি বললাম যে আপু আপনি আমার ইন্সপায়ারেশন, এই কথাটা আমি বলেছি, নোট করবেন প্লিজ, যে টনি আপু আপনি আমার ইন্সপায়ারেশন, শি ইজ আ ফাইটার। হ্যাঁ। তারপর উনি বললো যে সাঙ্গাম রেস্টুরেন্টে আপনারা দিয়েছেন, দেখেছি আমি, আপনার মেয়ে কেমন আছে, মেয়ে অনেক কিউট। এত সুন্দর সুন্দর কথা হওয়ার পর একটা মানুষ সেটে গিয়ে টোটালি রূপে দুই মুখা সাপ হয়ে কিভাবে গেল, মানে আমি না পুরো চোখের পলকে আমি বিলিভ করতে পারলাম না। ইনফ্যাক্ট আপনি একটা কথা এখানে নোট করবেন, যদি উনি এই এপিসোডটা দেখে থাকে, যখন শুটিং সেটে কালকেই আসবে আমাদের সাথে, আচ্ছা, যখন উনি শুটিং সেট দিয়ে ঢুকলো, আমি ঢুকি নাই শুটিং সেটে, কারণ আপু শাড়ি ঠিক করছিল মেকআপ রুমে। উনি আমার সিনিয়র, আমি সেটে ঢুকেই নাই। এটা আমাদের মানে সিনিয়ররা শিখিয়েছে যে সিনিয়ররা আগে সেটে ঢুকবে। তো আমি দাঁড়াই ছিলাম গেটের বাইরে, আপু আসার পর আমি বলেছি আপু আপনি আগে ঢুকেন। এটা মনে হয় উনি নোট করতে পারে নাই, আজকে ভিডিওটা দেখার পর হয়তো নোট করতে পারবে। উনি ঢোকার পর তারপর আমি ঢুকেছি, এই পরিমাণ রেসপেক্ট আমি তাকে দিয়েছি। এবং উনি সেটে ঢোকার পর আমাকে বলেছে যে আসলে যার তার পাশে তো আমি দাঁড়াবো না। যখন আমাকে বললো ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাকে কাকে চাই, আমি কিন্তু তোমার নাম আগে সাজেস্ট করেছি। আপনি করে বলে, আমি কিন্তু আপনার নাম আগে সাজেস্ট করেছি যে আপনি থাকলে আমি দাঁড়াবো। পরবর্তীতে আমার মনে হয়েছে তাহলে কি আমাকে আনাটাই একটা প্ল্যান ছিল, এটা কি টোটাল প্রোগ্রামটাই একটা প্ল্যান ছিল। তো পরবর্তীতে আমি প্রোগ্রামের মধ্যে তো কোনো ভেজাল নাই বাড়ি, প্রোগ্রাম A to Z যতটুকু দেখছি। আমার কি মনে হয় জানেন, আমাদের দুই পক্ষের মধ্যে এই যে থার্ড পার্টি সোশ্যাল মিডিয়ার এরা মজা নিচ্ছে, এবং এরাই ওনার কান পড়তেছে, আমার কান ভরতেছে যে তোমাদের মধ্যে ঝামেলা। ইনফ্যাক্ট আমার হাজবেন্ড একটা স্ট্যাটাস দিয়েছে, এটা নিয়ে ও একটু বলুক। বলো তো। ওই দিন আমি ভাইয়া একটা স্ট্যাটাস দিছি, আপনি আমার ফ্রেন্ড লিস্টে নাই, আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে, আমি স্ট্যাটাস স্ট্যাটাস লিখি ভাইয়া। স্ট্যাটাস কেন লিখি আমি বলি, আমার ফেসবুকে অনেক হাই প্রোফাইল লোকজন আছে, এদের আমি সরাসরি কথা বলতে পারি না চাইলেও। সেম আমিও করি, তো স্যাটার করি। হ্যাঁ, এখন স্যাটারটা যখন করে তখন কিন্তু অনেকগুলো মানুষ রিলেট করতে পারে, আমাকে নিয়ে করছে নাকি ওরে নিয়ে, অনেকের গায়ে লাগে, অনেকের গায়ে লাগে, যার গায়ে লাগবে সেটার মধ্যে পড়ে। হ্যাঁ, কিন্তু তার সাথে তো আমার যোগাযোগ নাই, মানে উনি কি আমার ইন্ডাস্ট্রির না, তো তাহলে আমি কেন ওনাকে নিয়ে করব? উনি যখন লাইভ কি লিখছিল আমাকে যদি যতটুকু মনে পড়ে, মানে খুব সহজ জিনিস আমি লিখছি যে একজন স্যাডিস্টকে নিয়ে, যে বিচারপতি মানিক যেমন স্যাডিস্ট, আপনিও স্যাডিস্ট হয় মানুষ অপ্রাপ্তি থেকে, এটা সত্যি। হ্যাঁ, তখন আমি লিখছি যে আমার মনে হয়েছে যে আপনার জীবনে সব থেকে বড় অপ্রাপ্তি হচ্ছে যে আপনি শিলাকি জাবানি নিয়ে দাঁড়ায় আছেন কিন্তু আপনার তবলাবাদক নাই। এখন এই জিনিসটা সে ভাবছে যে তাকে ইঙ্গিত করা হয়েছে, তার নামে ওখানে উল্লেখ নাই। ইনফ্যাক্ট ও কিন্তু জানেও না, উনি এইটা ভাবছে না। হঠাৎ করে দেখি উনি লাইভে এসে ওর স্ট্যাটাসটা দেখাচ্ছে যে ওনাকে নিয়ে দেওয়া হয়েছে। ও আমাকে বলে কি ব্যাপার, কি হয়েছে? ইনফ্যাক্ট সবচেয়ে মজার ঘটনা হচ্ছে সারাদিন ও এত ব্যস্ত ছিল, ভাই আমাদের রেস্টুরেন্টের ইনোভেশনের কাজ চলতেছে, আমাদের বাসা চেঞ্জ হচ্ছে। এটা আমি আজকে বললাম, আমাদের বাসা চেঞ্জ হচ্ছে, আমরা যে আগের বাসা ছিল মোটাতে হচ্ছে না, কারণ আমার মেয়ে বড় হচ্ছে, আমাদের স্টাফ অনেক বেড়ে গেছে। তো এগুলো নিয়ে আমরা এত ঝামেলার মধ্যে আছি। ও না সারাদিন ফেসবুকে যে আমার আর ওনার এই মারামারি হয়েছে এটা ও জানেই না, ও জানেই না এগুলা। ও রাতে এমনিই একটা স্ট্যাটাস দিচ্ছে, এবং ট্রাস্ট মি ও পাশের রুমে স্ট্যাটাস দিচ্ছে, আমি বাবুকে ঘুম পাড়াচ্ছিলাম, আমিও জানি না যে ও স্ট্যাটাস দিচ্ছে। কারণ এই মোমেন্টে যদি ও স্ট্যাটাস দেয় তাহলে অবশ্যই এটা ওনার মনে হবে যে ওনাকে নিয়ে দিচ্ছে, তখন আমি না করতাম যে তুমি দিও না। সারাদিন যে এত মারামারি হয়ে গেছে ফেসবুকে এটা কিন্তু ও দেখে নাই। আন্ডারস্টুড। পরেও বলছে কি ব্যাপার আপু আমার, মানে এইটা কিন্তু আমারে ডাকছে যে কি ব্যাপার তোমার এটা দেখাচ্ছে কেন? আমি তো পুরো অবাক। আমি প্রথমে না
হাসছি কতক্ষণ যে আমি লিখলাম কি লাগলো, এটাই বলি যে আমি বোম মারলাম মুন্সিগঞ্জ আর মানুষ মরলো গোপালগঞ্জ, কেন? আল্লাহ, ওকে, মানে জিনিসটা না অনেক কোনোভাবে ইন্টেনশন ছিল না, লজ্জাজনক, বডি শেমিং এর পর্যায়ে পড়ে জিনিসটা খারাপ অনেক তাহলে নেগেটিভ। তো ডাইরেক্টলি আমরা নাম ধরে লিখতে পারতাম। ইনফ্যাক্ট ও কিন্তু সাথে সাথে একটা স্ট্যাটাস দিয়েছে আপুকে ট্যাগ করে যে আপু পোস্টটা কিন্তু আপনাকে নিয়ে দেওয়া না। আচ্ছা, মানে আমি বলি ব্যাপারটা যে এই স্ট্যাটাসটা আসলেই উনার জন্য না, তারপরও অনেক মেয়ে এটাকে পার্সোনালি নিয়েছে এবং আমাকে ভুল বুঝতেছে, এবং অনেক মেয়ে সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, কিন্তু এইটাও একটা ট্রেন্ড, যদিও তার ব্যক্তিগত ইচ্ছা যে বয়স্ক বিয়ে করবে কি পঙ্গু বিয়ে করবে কি অসুস্থ বিয়ে করবে, তার ইচ্ছা, বাট ইয়েস দিস ইজ আ ট্রেন্ড স্টার্টেড, তো আমি এটাই বলতে চাই যে যারা আসলে আমার স্ট্যাটাসটা ভুল বুঝে আমার উপর রাগ করছেন, ইভেন আপনি যদি মনেও করেন আমি এটা লিখছি এবং আপনি কষ্ট পাইছেন, সবার কাছে আমি সরি বলতেছি। বাট সরি বললে কেউ তারপরে ইউ আর মেনশনিং ইট ইজ নট ফ্রম ফর হার। আমি বলতেছি যে এখনো বলতেছি এটা তার জন্য না এবং এটা এই ক্যাটাগরিরই না। একজন উদ্যোক্তার ব্র্যান্ড প্রমোটারের মধ্যে না তর্ক বিতর্ক হওয়ারই কথা না ভাই, কারণ কি আমি ওনার সেক্টরের না, উনি আমার সেক্টরের না, এবং উদ্যোক্তাদের কারণে আজকে আমরা ব্র্যান্ড প্রমোটার হয়েছি এবং ব্র্যান্ড প্রমোটারদের কারণে অনেক উদ্যোক্তারা আজকে নিজের পায়ে দাঁড়াতে পেরেছে, which is true। সঠিক, কারণ অনেকেই ফেস দেখাইতে চায় না। ডিজিটাল যুগে ব্র্যান্ডিং ছাড়া কি সম্ভব আপনি নিজেই বলেন। ইট ইজ ব্র্যান্ডিং ছাড়া এখন ডিজিটাল যুগে আপনি টিকতেই পারবেন না। রাইট, এখন ব্র্যান্ডিং এর প্রমোশন কোথায় চলে গেছে, আমরা অনেক পিছায় আছি ব্র্যান্ডিং এর ক্ষেত্রে। যেমন আমরা লাস্ট টাইম যখন সিঙ্গাপুরে গেলাম ট্রাভেলিং এ, ওখানে দেখলাম যে একটা রেস্টুরেন্ট কোম্পানির ওপেনিং হচ্ছে, সেখানে ওরা একটা ট্রাক টাইপের পিকআপ টাইপের ভাড়া করেছে, ওখানে ডান্সাররা ডান্স করতেছে, ওইটা চলতেছে, মানে গাড়িটা পুরো টাউনে চলতেছে, ওরা ডান্স করতেছে, মাইকিং হচ্ছে যে গ্র্যান্ড ওপেনিং, এবং ছুঁড়ে ছুঁড়ে খাবার দিচ্ছে, মানে ধরেন একটা সাবওয়ে দিয়ে দিচ্ছে, একটা বার্গার দিয়ে দিচ্ছে যারা আসতেছে। দিস ইজ কল ব্র্যান্ডিং, দিস ইজ মার্কেটিং। মানে আমরা যে বাংলাদেশ থেকে গেছি আমরাও তাকাচ্ছি যে কি ব্যাপার, শহরের এক মাথায়, কিন্তু ওদের গাড়ি টোটাল ব্র্যান্ডিং করে এবং ডান্সাররা মানে সুইমিং স্যুট টাইপ পরে ডান্স করতেছে। জামাইকাকে দেখতে দিছিলা ওটা? হ্যাঁ, ওকে আমি দেখতে দিছি, আমি বলছি যে চলো আমরা ওইভাবে করি ওপেনিং, তারপর মাইর খাবো। এটা যদি আমরা বাংলাদেশে করি এটা কি কেউ মেনে নিবে? সুইমিং স্যুট টুকু সীমান্ত কেমন ছিল? চিয়ারলিডার যে ধরনের ড্রেস, হ্যাঁ চিয়ারলিডারদের মতো। ও না, উল্টা করে তাকাইছিল সীমান্ত, কিছু কইতি না সুইমিং স্যুট নিয়ে। না আমি না খুব তখন আমি ফিল করলাম যে আমি বারিশ যে এখন সবাই আমাকে বলে, মানে এটা আপনারাই বলেন যে আমি এখন ব্র্যান্ডিং এর ক্ষেত্রে লিডিং পজিশনে আছি, আলহামদুলিল্লাহ সেই যোগ্যতাটা হয়তো আমি অর্জন করতে পেরেছি, এটা ব্র্যান্ড ওনাররাও বলে, এটা আমি অনেক কষ্ট করে এই জায়গায় আসছি। তখন আমার ফিল হয়েছে যে আমরা তো ব্র্যান্ডিং এ অনেক পিছায় আছি, আমরা 500 যুগ মানে পিছায় আছি ব্র্যান্ডিং এ। সো এইটা আসলে আপনি দেখবেন যে আমাদের মার্কেটিং এর ক্ষেত্রে আমাদের আরো অনেক দূর এগিয়ে যেতে হবে, এবং যেটার জন্য উদ্যোক্তাদের সাপোর্টও কিন্তু আমাদের দরকার। ওকে, আমি শেষ করতে চাই, শেষে সবচেয়ে বাজে প্রশ্নটা, আমি জানি এটা করা উচিত না, তারপর আমি করছি। তোমার ফেস, তোমার ফিজিক, তুমি কি করবে দ্যাট ইজ ইওর ওন ডিসিশন, ওন পার্সপেক্টিভ, কিন্তু তোমার শরীরের অ্যাস্থেটিক, অপারেশন, রিকনস্ট্রাকশন, এগুলো নিয়ে অনেক কথা হয়, ইনফ্যাক্ট নেতিবাচক কথা হয়। তুমি কেন অপারেশন করছো, তুমি কেন জ লাইন ঠিক করছো, এন্ড অল প্লাস্টিক বানাইছো, রাইট, ব্লা ব্লা ব্লা, অনেক কিছু। এটা একটা ব্যাড এক্সাম্পল, নানান কিছু বলতে থাকে মানুষ। হোয়াট ইজ ইউর সেন্স? আমি তো যখন ফার্স্ট বাংলাদেশে অ্যাস্থেটিক্স ট্রিটমেন্টগুলো আসলো, কেউ ভয় করতে চাইতো না। হ্যাঁ, যে এটা কি, এই গোল ফেস চিকুন করে দিবে, ভি করে দিবে, এটা কিভাবে সম্ভব? আল্লাহ প্রদত্ত গোল চেহারাকে ভি বানাই দিবে, যে এরকম আমার যেটা এখন আছে। আমার তাকে গোল ছিল, আপনি তো আমাকে দেখছেন আগে, এরকম গোল ফেস ছিল, তো মানুষ না ভয় করতো না। এখন কোম্পানির ওনাররা বলতো এটা আমরা মার্কেটিং কিভাবে চালাবো বারিশ, কি করব, আমরা তো বিপদে পড়ে গেছি, পার্শ্ববর্তী দেশে সবাই করে ফেলছে, প্রত্যেকটা সুপারস্টার, প্রত্যেকটা সেলিব্রিটি করে ফেলছে। তখন আমি ফার্স্ট একটা চ্যালেঞ্জ দিলাম যে লেটস ডু ইট। সো আমি ফার্স্ট ওপেনলি লাইভ করলাম অ্যাস্থেটিকের অপারেশন থিয়েটার থেকে। এই কমিউনিটি গাইডলাইন ধরে নাই? না, ধরে নাই, কারণ যখন আমরা ইনজেকশনগুলো দিই আমরা ঢেকে নিই আর উপরে লিখে দিই যে দুর্বল চিত্রের অধিকারীরা এই ভিডিও দেখবেন না, ওটা দিয়ে দিলে তখন আর ওরা গাইডলাইনে ধরে না।
তো তখন একটা বুম বাস্ট হলো বাংলাদেশে ফার্স্ট টাইম যে কি এটা আসলো অ্যাসথেটিক, এবং এটাকে মানুষ প্লাস্টিক সার্জারি ভেবে ফেললো যে বাবা প্লাস্টিক সার্জারি করে ফেলছে। প্লাস্টিক সার্জারি টোটালি ডিফারেন্ট থিং। প্লাস্টিক সার্জারি মানে আমি চেহারা চেঞ্জ করে আমার চেহারায় কারিনা কাপুরের চেহারা বসাই দেবে, সেটা এখনো বাংলাদেশে আসে নাই। বিষয়টা হচ্ছে যে সকল সৌন্দর্যের কমতি থাকে সেগুলো আমরা পরিপূর্ণ করার জন্য বা আমরা একটা পিকচার পারফেক্ট লুকের জন্য, সবাই কিন্তু বাইবর্ন পিকচার পারফেক্ট হয় না, সবাই সুন্দর হয়। সুন্দর যে যার মতো প্রত্যেকে সুন্দর, বাট সুন্দর আর পিকচার পারফেক্ট লুকের মধ্যে অনেক বড় একটা ডিফারেন্স আছে। তো সেই পিকচার পারফেক্ট লুকের জন্য বাংলাদেশে অ্যাসথেটিক ট্রিটমেন্টগুলো আসছে, এবং আপনি দেখবেন যে অনেকের থাকে ছোটোবেলায় পড়ে গিয়ে ঠোঁট কেটে গেছে, সেই ঠোঁটটা রিপেয়ার করা, অনেকের এরকম চোখটা একটু সমস্যা সেটা রিপেয়ার করা, এগুলোও কিন্তু একটা বিগ ইস্যুস। তো যাদের অন্যের সুখ দেখে জ্বালা পোড়া হয় তাদের কিছু যাদের না, আমার কথা হচ্ছে যে অ্যাসথেটিক সার্ভিসগুলো নিয়ে শুধু আমাকে বলা হয়, আমাকে বলা হয় কেন, কারণ আমিও যে শুরু করেছি, যে শুরু করে তার উপরই সব পড়ে। এখন বাংলাদেশের সব যত মানুষ অশুদ্ধ উচ্চারণ করে আরজিনি রবের দোষ। আর আপনি দেখবেন এখন বাংলাদেশের সব নায়িকাদের এরকম ফেস, একই ফেস সবার, আমার ভি ঢুকে না, সবার একই ফেস। ইনফ্যাক্ট বাংলাদেশের অনেক নায়করাও করছে, আমি নাম বলবো না। হ্যাঁ, তো এটা ট্রেন্ড, এই ট্রেন্ডটা চলবে। সো এটাতে আসলে আমার ট্রেন্ড তো আবার খুব বেশি দিন চলে না, কয়দিন পর তো ট্রেন্ড চেঞ্জ হয়ে যায়। ব্যবসায়ীরা তো একটা ব্যবসা শুরু করতে সবাই করে ফেলাইছে। আপনি দেখেন রিসেন্টলি বলিউডে তামান্না ভাটিয়া একটু ফ্যাটি, এটা কিন্তু এখন ট্রেন্ড, রাইট? আমার ফেভারিট একজন, আগে ছিল আমার কারিনা কাপুর, এখন তামান্না ভাটিয়া হয়ে গেছে। তামান্না আজকে রাত, শি ইজ মাই ইন্সপিরেশন। কেন জানেন? কারণ সে দেখেন আপনি যে আজকে রাত গানটা যে করছে, সে কিন্তু বেলিতে তার অনেক মাংস চর্বি নিয়ে সে করছে। হ্যাঁ, সো এটা কিন্তু নিউ ট্রেন্ড সে নিয়ে আসছে যে আমি মোটা, আমি এভাবেই ক্যামেরায় আসবো এবং এভাবে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, এটা ট্রেন্ড চলে আসে। যেটা আগে বলিউডে ছিল যে একদম আপনার সিক্স প্যাক হতে হবে, আপনার ক্যাটরিনা কাইফ হতে হবে। হ্যাঁ, ক্যাটরিনা কাইফ না হলে আপনি। আবার এই ফিল্মটা ওদের জীবনে সারা জীবনে সবচেয়ে বেশি ইনকাম করছে, স্ত্রী 2। সো ট্রেন্ড এখন এরকমও পরে বাংলাদেশে আসতে পারে যে এরকম মোটা মেয়েরাই সুন্দর। বারিশ, আমি মাপ চাই, সীমান্ত আমি মাপ চাই, আমি অনেক বাজে প্রশ্ন করছি আজকে। থ্যাংক ইউ সো মাচ, আজকের এপিসোডটা খুব দারুণ ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আসলে আমরা না খুবই সাধারণ, আমরা এই ক্যামেরার বাইরে না 8-10টা মানুষের মতো আমরা বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করি, আমরাও রাতে গিয়ে ভাত খাই, আমরা হচ্ছে বাসায় ছেঁড়া প্যান্ট গেঞ্জি পরে থাকি, তেনা হয়ে যায় যেটা। আমার স্টাফরা বলে আপু যদি কেউ আপনাকে দেখে যে আপনি এগুলা পরে থাকেন, বাসায় মাথায় তেল দিয়ে থাকেন, কি বলবে আপনাকে? ওই তেনাটা আসে না, ভাই তোর এত জামা কেন আমি কিনা দেয়, কেন মানুষ দেয়? সো আমাদেরকে না মানুষ ওই ক্যামেরার সামনে কিছুক্ষণ দেখে হাইফাই গুলো দেখে জাজ করে ফেলে। আপনারা সবসময় মাথায় রাখবেন যে যেটা সবসময় চোখে দেখা হয় সেটাই সত্য না। বাহ বাহ, খালি চোখে যেটা দেখা হয় সেটা সবসময় সত্য না। আপনি দেখবেন আমি আর আমার হাজবেন্ড কিন্তু কোনো ছবি পোস্ট করি না, এই যে চুম্মা উমুয়া এগুলো কোনো ছবি আমরা পোস্ট করি না। আমাদের কিন্তু ব্যক্তিগত কোনো ছবি আমরা কখনোই পোস্ট করি না। তার মানে এই না, সাধারণ কিছু ছবি হয় যেগুলো আমাদের ফ্যামিলি ফাংশন, মানুষ ব্যক্তিগত ভিডিও পাবলিশ করে। সো আমরা হচ্ছে কি খুব সাধারণ ভাবে থাকতে চাই, আমরা প্রফেশনের বাইরে। ভাইয়া আপনি আমাকে দেখেছেন এত বছর আমি মিডিয়াতে কাজ করি, 8-9 বছর তো চিনি আমি তোরে। আমি কাজের বাইরে কখনো আপনি আমাকে দেখেছেন একটা কফি খেতে কারোর সাথে বসে কোনো রেস্টুরেন্টে? নেভার এবার। এই কারণে আমি শোবিজেই কাজ করতে পারলাম না, এক কাপ কফি খাইতে পারি না আমি কারোর সাথে বসে। আমি খুবই কাজ পাগল একটা মেয়ে, কাজের বাইরে আমি কোনো মিটিং, আড্ডা, কোনো ইয়াতে যাওয়া, এই কোনো কিছুর মধ্যে আমি নাই। বাসা কাজ শেষ। ও আমাকে বলে যে তুমি একটু আড্ডা দাও, সবার সাথে কথা বলো, তুমি এরকম একা হয়ে যাচ্ছ। আর আমাকে একজন চিত্রনায়িকা একটা কথা বলেছিলেন, বাংলাদেশের টপ একজন চিত্রনায়িকা, আমি নাম বলবো না, উনি আমাকে একটা কথা বলেছিলেন, বারিশ তুমি একটা কথা মাথায় রাখবে সবসময়, এভারেস্টের চূড়ায় সবাই উঠতে চায়, তুমি এভারেস্ট জয় করে যখন ফেলবা তখন দেখবা তোমার হাতে শুধু পতাকা, আশেপাশে আর কেউ নাই, সবাই তোমার নিচে, সবাই এভারেস্ট জয় করতে যাচ্ছে, কিন্তু তুমি যখন এভারেস্টের চূড়ায় উঠে যাবা তুমি দেখবা তুমি শুধু পতাকা আর কেউ নাই। Oh my God, it's pathetic. এবং she is the superstar of বাংলাদেশ। এটা খুব প্যাথেটিক, মানে এটা আপনি ফিল করছেন? I know brother, I know. সো আমি একটা ইন্ডাস্ট্রি লিড করছি, সবচেয়ে বড় পজিশনে আছি। এখন যেভাবে ক্রাই করতেছি না, উনি আমাকে গাড়িতে চলার পথে এই কথাটা বলছে।
আমি নাম বলবো না, সবাই চিনবে বললে হয়তো গেসও করবে। তখন আমার ফিল হয়েছে যে হোয়াট ইজ আওয়ার লাইফ? এই যে সুপারস্টার, এত স্টারডম, এত ফেম, এত টাকা, দিন শেষে না আমাদের ফিল হয় যে পৃথিবীটা ছোট হয়ে আসতেছে আমাদের। আগেই ভালো ছিল, আগে কাজ করতাম, মানুষ আমাদের চিনে না কেন, একটু চিনবে, একটু সেলফি তুলবে, একটু আসবে, বা টাকা কামানোর জন্য দিন রাত কাজ করছে এবং সব স্বার্থের সম্পর্ক হয়ে যায়, সবার কিছু না কিছু আস্তে আস্তে পৃথিবীটা ছোট হয়ে আসতেছে। ওই যে এভারেস্টের চূড়ায় যখন আপনি উঠে যাবেন দেখবেন আপনি পতাকা আর কেউ নাই, আর সবাই নিচ থেকে আপনাকে ঢিল মারতেছে, ইট পাটকেল মারতেছে, কারণ ওই যে ওরা এভারেস্টের চূড়ায় উঠতে পারে নাই। তো উনি আমাকে এই কথাটা বলছে যে বাড়ি সবসময় এটা মাথায় রাখবে যে তুমি কিছু যখন পাবা তোমাকে ডেফিনেটলি কিছু স্যাক্রিফাইস করতে হবে, তুমি সব একসাথে পাবা না। এই হারানোর সংখ্যাটা কম হোক, হাত ভালোবাসে পূর্ণ থাক। তুমি কিছু বলো। না, আমি কিছু বলবো না আসলে, মানে বইয়ের হাতটা ধরো, বইয়ের হাতটা ধরো অ্যাটলিস্ট। এমন একটা কথা বলছো যে কথাটা বলার পরে আসলে আমরা সবাই এটা রিলেট করতে পারতেছি, স্পেশালি এই রুমে যারা আছে, এটা আমরা রিলেট করতে পারি যে আপন মানুষগুলো হঠাৎ করে এমন বদলায় যায়, তা নেওয়া যায় না। সব সম্পর্ক শুধু স্বার্থে, দেনা পাওনার। বাট থ্যাংক ইউ সীমান্ত, আল্লাহ ভালো করুক, জুটি সালামত রাখুক, কারো নজর না লাগুক, কালা টিকা পরে থাকে। থ্যাংক ইউ সো মাচ ভাই। আর অডিয়েন্সদেরকে এটুকুই বলতে চাই যে আমরা ভুল করে থাকি অনেক সময় চলার পথে, আমাদের ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদেরকে ভালোবেসে আমরা অনেক স্যাক্রিফাইস করে কাজ করি, আমরা সন্তানদের সময় দিতে পারি না, আমরা ফ্যামিলির সাথে বসে দাওয়াত খেতে পারি না, আমরা পার্সোনাল কোনো একটা জায়গায় গিয়ে বসে দুইটা কথা বলতে পারি না, কেউ ছবি ভিডিও করে ফেলবে, এত সফটওয়্যার ফিটফাট হয়ে চলতে হয় বাবা, এভাবেও বসা যায় না, এভাবে বসে থাকতে হয় ওপেনিং এ গিয়ে, পিঠ ব্যথা হয়ে যায়, এভাবে বসতে পারবেন না আপনি, কিন্তু আপনি এরকমও করতে পারবেন না। এই যে যতক্ষণ আপনি থাকবেন প্রোগ্রামে, এবং যদি অজায়গায় চুলকায় তো সে এত স্যাক্রিফাইস করে ভাই আমরা কাজ করি, খুব চুলকানি হইতেছে, বাথরুমেও যাইতে পারবে না, চুলকানো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যখন আপনি উপস্থাপনা করেন কাশি আসলে কাশতে, ও মাই গড, শিশি আসছে, যাইতে পারতেছি না। এত স্যাক্রিফাইস করে আমরা কাজ করি আপনাদের জন্য, আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য, আপনাদের সম্মান পাওয়ার জন্য, আপনাদের রেসপেক্ট পাওয়ার জন্য। গালাইলে গালান, সাথে থাকেন। থ্যাংক ইউ।